10 ভুজের পণ্য কতগুলো। তো আমরা এই জিনিসটা অনেক পুরনো, যে আমরা জানি 10টা পয়েন্ট থেকে 2টা পয়েন্ট কতভাবে নেওয়া যেতে পারে, 10^2 উপায়ে। এই 2টা পয়েন্ট নেওয়া মানে হচ্ছে একটা করে সরল রেখা সিলেক্ট করা। 10 ভুজ থেকে কত রকম ভাবে সরল রেখা পাওয়া যায় সেই সবগুলো আমরা আসলে দেখে ফেলেছি, কিন্তু তার ভিতরে যত সরলরেখা পাওয়া যাবে তাদের মধ্যে কিছু আছে হলো এই সরলরেখাটা, এই যে বহুভুজটা, এই 10 ভুজ তার নিজের বাহু, এরকম বাহু আছে 10টা, 10 ভুজের বাহু থাকে 10টা, সেই 10টা বাহুকে যদি আমি বাদ দিয়ে দিই তাহলে আমি পাবো 10 ভুজের কর্ণ। ঠিক একইভাবে n ভুজের কর্ণ কতগুলো হবে? n ভুজের কর্ণ হবে nc2 - n। এবারে আমরা সমাবেশের ক্ষেত্রে গ্রুপিং নিয়ে একটু চিন্তা করতে চাই, যে ধরা যাক বলবো 52টা তাস, এটা 4 জন মানুষের মাঝখানে কতভাবে বেঁচে দেওয়া যায়। এখানে আগে বলে ফেলি যে 52টা তাস কোন অর্ডারে আছে এটা ইম্পর্টেন্ট না, কার কাছে কোন কার্ডগুলো গেল সেটা ইম্পর্টেন্ট, যে আগে আগে রাজা গেল তারপরে রানী গেল, এটা বেশি গুরুত্বপূর্ণ কোনো বিষয় না, আগে কে গেল পরে কে গেল, কি কি কার্ড আছে এটা বেশি ইম্পর্টেন্ট। সো আমাদের কাছে 52টা কার্ড আছে, 4 জন মানুষের মাঝখানে আমি ভাগ করে দেবো, প্রত্যেকে কতগুলো করে কার্ড পাবে? 13টা করে কার্ড পাবে। সো যে সেই 13টা কার্ড আমি কতভাবে তাদের মাঝখানে ডিস্ট্রিবিউট করে দিতে পারি। তো আমি প্রথম জনের কথা যখন চিন্তা করছি তখন আসলে কতভাবে দিতে পারি? এই 52টা থেকে 13টা করে আমি দিচ্ছি। তো প্রথম জনকে আমি দিতে পারি 52 উপায়। তাহলে আর বাদ বাকি কয়টা কার্ড থাকলো? 39টা কার্ড থাকলো। সেই 39টা কার্ড থেকে পরের জনকে দিতে পারি 39 উপায়। তারপর আর কার্ড থাকলো 26টা, তার থেকে দিতে পারি 26 উপায়। তারপর আর থাকলো 13টা, সেখান থেকে দিতে পারি 13 উপায়। এই হচ্ছে 52টা কার্ড থেকে 4 জন মানুষকে কতভাবে ডিস্ট্রিবিউট করে দেওয়া যায়। তো এই জিনিসটাকে এইভাবে না লিখে আমরা একটু সুন্দর করে লিখতে পারি, আসলে একটু ভেঙে দেখে দেখা যাবে জিনিসটা, যে এটাকে এইভাবে লেখা যায়। এখান থেকে 39 নেই, 26 নেই, 13 নেই, যেটা দাঁড়ালো সেটা চেহারা হচ্ছে এরকম 52 ফ্যাক্টরিয়াল 52 বা ফ্যাক্টরিয়াল 13 ফ্যাক্টরিয়াল 4। তো 4 জন মানুষের মাঝখানে আমি যখন এই 52টা কার্ডকে আমি ভাগ করে দিতে যাচ্ছি তখন আসলে দিতে পারি ফ্যাক্টরিয়াল 52 বাই ফ্যাক্টরিয়াল 13, এটা টু দি পাওয়ার 4, এরকম একটা আইডিয়া দেয়। তো এখন এই জিনিসটাকে যদি বলতো যে 52টা আলাদা আলাদা বস্তু আছে, সেগুলোকে একই রকম দেখতে 4টা পাত্রে রাখতে হবে। এবার কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, আগের বার যেটা ছিল 4 জন মানুষ দেখতে একই রকম না বা দেখতে একই রকম হওয়াটা ইম্পর্টেন্ট না, 4 জন মানুষ তার থেকে ভিন্ন ভিন্ন। বাট এবার আমি যেটা করছি, আমি জাস্ট 4টা গ্রুপে ভাগ করছি, যেই 4টা গ্রুপ দেখতে একদম আইডেন্টিক্যাল, মানে হচ্ছে ওই 4টা পাত্র যেখানে রাখা হচ্ছে এই কার্ডগুলো, সেই ওই পাত্রগুলো দেখতে একই রকম। তখন যেটা হবে, তখন যদি 1 নম্বর পাত্রে 13টা কার্ড, তাদের সেটটাকে আমি এ বললাম। 2 নম্বর পাত্রে হয়তো আছে 13টা কার্ড, তাদের সেট বি। 3 নম্বর পাত্রে আছে তাদের সেট ডি। 4 নম্বর পাত্রে যে 13টা কার্ড আছে তাদের সেট ডি, এরকম ভাবে আছে। সেই পাত্রগুলোকে আমি যদি এই এ কে এই যে সেটটা যার মধ্যে 13টা কার্ড আছে সেটা যদি সেকেন্ড পাত্রে রাখতাম, তাহলে এখন যে গ্রুপিংটা হবে, এখন যে প্যাকেটিংটা হবে, এই প্যাকেটিংটা কিন্তু আলাদা কোনো প্যাকেটিং না। আমি তাসকে বলছি যে ওকে তুমি এই যে এই 12টা তাস আছে এটাতে তুমি 13টা করে প্যাকেট করো। এইখানে যে প্যাকেটিংগুলো তৈরি হয়েছে, এখানকার প্যাকেটিংগুলো কিন্তু একই প্যাকেটিং, কারণ এখানেও প্যাকেটিং করা হয়েছে মোট 4টা। সেই 4টা প্যাকেট হচ্ছে এ বি সি ডি। সেই 4টা প্যাকেটকে এদের মধ্যে ডিস্ট্রিবিউট করা হয়েছে, সেটা ইম্পর্টেন্ট কিছু না। 4টা প্যাকেটকে এদের মাঝখানে ডিস্ট্রিবিউশন করা হয়েছে, সেটা ইম্পর্টেন্ট কিছু না। বাট প্যাকেটিং কিন্তু সেমই আছে, এ প্যাকেট বি প্যাকেট সি প্যাকেট ডি প্যাকেট, এখানেও এ প্যাকেট বি প্যাকেট সি প্যাকেট ডি প্যাকেট। যখন 4টা জায়গা আইডেন্টিক্যাল তখন প্যাকেটিং আমি আসলে কতভাবে করতে পারি, তখন এদেরকে এই যে 4টা পাত্র, সেই 4টা পাত্রে এই প্যাকেটগুলোকে সাজানো যেতে পারে ফ্যাক্টরিয়াল 4 অর্থাৎ 24 উপায়ে। সো যদি আইডেন্টিক্যাল হয় এই 24টা উপায়, তারা কিন্তু একটা উপায় হয়ে যাচ্ছে।
এই 24টা উপায় তারা হয়ে যাচ্ছে একটা উপায়। তার মানে আমি যখন একই রকম বস্তুর ভিতরে চারটা জিনিসকে সাজিয়ে দিতে পারবো, ফ্যাক্টরিয়াল 52 বাই ফ্যাক্টরিয়াল 4 ইনটু ফ্যাক্টরিয়াল 13 টু দি পাওয়ার 4, এরকম একটা উপায়। এটা হচ্ছে একই রকম জায়গার মধ্যে যখন আমি রাখছি তখন কতভাবে গ্রুপ করা যায় সেই বিষয়টা। এবারে একটা খুব গুরুত্বপূর্ণ উদাহরণ আমি দেখাতে চাই। ইঞ্জিনিয়ারিং এই শব্দটা অক্ষরগুলোকে নিয়ে আমরা এই শব্দটা থেকে চারটা করে বর্ণ নিয়ে কতভাবে সাজানো যায়। এই অঙ্কটা বিন্যাস এবং সমাবেশ দুটো একসঙ্গে করার জন্য খুবই চমৎকার একটা অঙ্ক। আমরা এখন এই ইঞ্জিনিয়ারিং শব্দ থেকে চারটা করে বর্ণ নিয়ে কতভাবে সাজানো যায় সেই জিনিসটা একটু দেখতে চাই। তো আমি তো চারটা করে বর্ণ নেব, সেই চারটা বর্ণ কেমন হবে সেই জিনিসটা একটু দেখতে দরকার। আগে এই সেই চারটা করে যে বর্ণ আমি নেব তারা দেখতে কেমন হবে। এমন হতে পারে যে ওকে প্রত্যেকে আলাদা আলাদা, চারটা বর্ণ তাদের প্রত্যেকেই আলাদা আলাদা। আমি আগেই ছক করে নেব কতভাবে বাছাই করা যায়, কতভাবে সাজানো যায় সেই দুইটা ওয়ে। এমন হতে পারে দুইটা এক, দুইটা ভিন্ন। এমন হতে পারে এই দুটো এক, এই দুটো আরেক রকম। এমন হতে পারে তিনটা একরকম, বাকিটা ভিন্ন। এমন আসলে হতে পারে চারটাই একরকম, সেই কেসটা এখানে নেই। আসলে ইঞ্জিনিয়ারিং শব্দটাকে ভাঙলে আমরা দেখতে পাই যে ইঞ্জিনিয়ারিং শব্দটাকে ভাঙলে কি কি আসে? ই ই ই, এন এন এন, জি জি, আই আই এবং আর। মোট 11টা শব্দ অক্ষর এখানে আছে। তো আমরা তাদেরকে নিয়ে যতভাবে আগে গ্রুপিং করা সম্ভব সেটা আগে দেখে ফেললাম। প্রথম কাজটাই হচ্ছে এরকম কতগুলো গ্রুপ করা যায় সেই জিনিসটা একটু দেখে ফেললাম। এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে কতভাবে এরকম গ্রুপ করা যায় সেটা দেখে ফেলি, তারপরে সমাবেশ করবো, তারপরে লাস্টে বিন্যাস করবো। আর একটা কাজ করতে পারলে ভালো হয় যদি আমরা এই প্রত্যেকটার উদাহরণ একটা নিজের মতো করে লিখে ফেলি। প্রত্যেকটা ভিন্ন ভিন্ন এরকম একটা উদাহরণ চিন্তা করি আমরা। প্রত্যেকটা ভিন্ন ভিন্ন এমন কি হতে পারে? ই এন জি আই হয়তো হতে পারে। দুইটা এক, দুইটা ভিন্ন, এরকম আসলে কোন কেসগুলো কিরকম হতে পারে? হতে পারে দুইটা এক, দুইটা সেম জিনিস আর বাকি দুইটা ভিন্ন। দুইটা একরকম, অন্য দুইটা আরেক রকম। তার মানে কেমন হতে পারে? দুইটা ই, দুইটা এন। আর তিনটা একরকম, বাকিটা ভিন্ন। এটা কেমন হতে পারে? ই ই ই এন, এরকম হয়তো কিছু হতে পারে। আমরা উদাহরণগুলো একটু দেখে রাখলাম আমরা আসলে কি করতে যাচ্ছি। এবার কথা হচ্ছে প্রত্যেকটা ভিন্ন ভিন্ন, এরকম কত রকম ভাবে নেওয়া সম্ভব, কতভাবে আমরা বাছাই করতে পারি আমি সেটা দেখে ফেলি। এখানে ভিন্ন ভিন্ন বস্তু আছে কয় রকমের? মোট 5 রকম ভিন্ন ভিন্ন বস্তু আছে। ই এন জি আই আর, মোট 5 রকম আলাদা আলাদা জিনিস আছে। সেখান থেকে আমরা 4 রকম ভাবে কতভাবে নিতে পারি? 4 রকম বস্তুকে 5C 4 উপায়। এটা হচ্ছে 5টা ভিন্ন ভিন্ন বস্তু থেকে 4টা ভিন্ন ভিন্ন বস্তু কতভাবে নেওয়া সম্ভব সেই কেসটা। এবার আমরা দেখতে চাই দুইটা এক, দুইটা ভিন্ন, এরকম কেস কতভাবে নেওয়া সম্ভব। এইখানে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্যাকেটিং এর আইডিয়া। আমরা দেখতে পাচ্ছি দুইটা একই রকম আছে। এইরকম যোগ্যতা কয়জন পাবলিকের আছে দুইটা একরকম দিতে পারে? এরকম হতে পারে ই, দুইটা একরকম হতে পারে, দুইটা এন আসতে পারে, দুইটা জি আসা সম্ভব, দুইটা আই আসা সম্ভব। এরকম যোগ্যতা কয়জন পাবলিকের আছে? মোট 4 জন পাবলিকের আছে এরকম যোগ্যতা। সো সেই 4 জন পাবলিক থেকে আমি কয়জন পাবলিককে ডাক দেব? একজন পাবলিককে ডাক দেব যারা আমাদেরকে দুইটা একই রকম জিনিস দেবে। 4 জন পাবলিক থেকে একজন পাবলিককে আমরা ডাক দিচ্ছি। এটা ইম্পর্টেন্ট যে তোমরা এসে আমাকে দুইটা জিনিস দাও। এরকম হতে পারে 4C1 উপায়ে। তাহলে তারা কয়টা জিনিস দিয়ে ফেলেছে? এখানে 4C1 লেখার অর্থ কিন্তু দুইটা জিনিস দেওয়া। আবার বলছি আমি একজন পাবলিককে ডাক দিয়েছি যে আমাকে দুইটা জিনিস সাপ্লাই দেবে। দুইটা কি সাপ্লাই দেবে? হয়তো দুইটা ই কিংবা দুইটা এন, দুইটা জি কিংবা দুইটা আই। সো বাদ বাকি আর জায়গা আছে কতগুলো?
দুইটা তো দেওয়া হয়ে গেল, আর দুইটা জায়গা ফাঁকা আছে, সেই দুইটা কিন্তু আবার আলাদা আলাদা হতে হবে। তাহলে দেখো যে কোনো একজন যদি ওই জায়গাটা ফিল আপ করে ফেলে, এখন আলাদা আলাদা কত রকম জিনিস আছে, পুরোপুরি আলাদা আলাদা, এ আলাদা, জি আলাদা, আই আলাদা, আর আলাদা, মোট 4 রকম আলাদা আলাদা জিনিস আছে যাদেরকে দিয়ে আমি এই দুইটা আলাদা জায়গা ফিল আপ করতে চাই। 4টা আলাদা জায়গা দিয়ে দুইটা আলাদা জায়গা কতভাবে ডেকে আনা যায়? 4c2 পাই। এবার আসো দেখি আমরা, এখানে আমরা দেখি দুইটা এক, অন্য দুইটাও আরেক, অর্থাৎ দুইটা জোড়া আছে। আসলে এখানে জোড়া আছে দুইটা। তো আমার কাছে এরকম যোগ্যতা কয়জন পাবলিকের আছে যারা এরকম জোড়া দিতে পারে? মোট 4 জন আছে, ই এন জি আই। এই 4 জন থেকে আমি জাস্ট দুজনকে ডেকে নেব। যেমন এখানে ই এবং এন কে ডাকা হয়েছে, ই এবং এন কে ডাকা হয়েছে। ই আর এন কে না ডেকে আমরা এভাবে ডাকতে পারতাম, ই আর জি কে যদি ডাকতাম তাহলে ই ই জি জি এরকম একটা জিনিস আসতো। যদি আমি ডাকতাম জি এবং আই কে, তখন তারা দিত জি জি আই আই, এরকম বস্তু দিত। সো আমরা ডাকতে পারি 4c2 উপায়। আর লাস্টেরটা হচ্ছে তিনটা একই রকম বাক্যটা ভিন্ন, তিনটা একই রকম দিতে পারে এইরকম যোগ্যতা কয়জন পাবলিকের আছে? 2 জন পাবলিকের। একটা হচ্ছে ই আর একটা এন, এদের দুজনের যোগ্যতা আছে যে তিনটা একই রকম হতে পারে, তিনটা ই অথবা তিনটা এন। তো এরকম 2 জন যোগ্যতা পাবলিক থেকে একজন ক্যান্ডিডেট নিই যারা আমাকে তিনটা সাপ্লাই দেবে। এর কাজ কিন্তু তিনটা সাপ্লাই দেওয়া, এতটুকু কাজ হচ্ছে তিনটা সাপ্লাই দেওয়া। তিনটা অংশ দেওয়া শেষ, আর বাদ বাকি জায়গা আছে একটা। সেই একটা জায়গার জন্য ক্যান্ডিডেট কতজন আছে? আমাদের ই তো এখানে মনে করে চলে গেল, আর আলাদা আলাদা বস্তু আছে 1 2 3 4। সেই 4টা জায়গা থেকে একজন জায়গাকে নেওয়া যায় 4c1 উপায়ে। এইবার এই পুরো ব্যাপারটাকে আমরা বিন্যাস করতে চাই। বিন্যাসের জন্য আর তেমন কিছু নেই, সমের যতভাবে করা যায় এদের প্রত্যেকটাকে এই 5c4 মানে কি, যে এই ENGI আমরা তো একটা উদাহরণ লিখেছি এরকম সেট আরো কত রকম পাওয়া যায়? 5c4 টা সেট পাওয়া যায়। এদের প্রত্যেকটা সেটকে এখন কতভাবে সাজানো যায় আমি সেটা খেয়াল করব। আমি দেখতে যাচ্ছি ENGI এরা প্রত্যেকটাই ভিন্ন ভিন্ন, এই প্রত্যেকটা 4টা ভিন্ন ভিন্ন জিনিসকে আমি কতভাবে সাজাতে পারি? ফ্যাক্টরিয়াল 4 উপায়ে সাজাতে পারি। ENGI এদেরকে সাজানো যায় ফ্যাক্টরিয়াল 4 উপায়ে। এখন এই যে এরা আছে এদেরকে নিয়ে চিন্তা করি, এখানে দুইটা একই রকম, বাকি দুইটা আলাদা আলাদা। তাহলে আগে কতভাবে বাছাই করা যায় সেটা লিখে ফেলবো। এতভাবে বাছাই করা যায়, এদের প্রত্যেককে সাজানো যায় ফ্যাক্টরিয়াল 4 বাই ফ্যাক্টরিয়াল 2 পাই। এই দুই হচ্ছে ই এর সৌজন্যে। এটা দেখলে খুব ইজিলি এই অংশটুকু লিখে ফেলা যায়। বিন্যাস এই সমাবেশ করা হয়ে গেলে বিন্যাসের কাজটা হচ্ছে জাস্ট উদাহরণটা দেখে শেষে একটা জিনিস গুণ করে দেওয়া। তাহলে এই 4c2 এতটুকু কাজ করে ফেললাম। আর এখানে আমি দেখতে পাচ্ছি ফ্যাক্টরিয়াল 4 বাই ফ্যাক্টরিয়াল 2 ইনটু ফ্যাক্টরিয়াল 2 পাই। এখানে আমি কিভাবে লিখতে পারি? 2c1 ইনটু 4c1 ইনটু ফ্যাক্টরিয়াল 4 বাই ফ্যাক্টরিয়াল 3। এতগুলো উপায়ে মোট বাছাই করা সম্ভব। এই হচ্ছে ইঞ্জিনিয়ারিং শব্দটাকে নিয়ে কতভাবে সাজানো যায়। এখন আমরা জাস্ট আরেকটা শব্দ এখানে দেখতে চাই। আমরা দেখি প্রফেসর শব্দটা থেকে 4টা করে নিয়ে কতভাবে সাজানো সম্ভব। ওকে, আমাদের প্রফেসর শব্দটার মধ্যে কি কি আছে এটা খেয়াল করি। প্রফেসর এই শব্দটাকে ভাঙলে আমরা পাচ্ছি পি আছে একটা, আর আছে দুইটা, ও আছে দুইটা, এফ ই এস আছে দুইটা। তাহলে 4টি করে বর্ণ নিয়ে কতভাবে সাজানো যায় সেটা যখন আমরা খেয়াল করতে যাচ্ছি, আবার আমরা আগের মতো করে চিন্তা করব। আমরা দেখি এমন হতে পারে যে ওকে 4টি ভিন্ন ভিন্ন এই কেসের একটা উদাহরণ আমরা লিখে ফেলি। এটা হতে পারে পি আর ও এফ। এমন হতে পারে দুটি একরকম বাকি দুটি ভিন্ন। এরকম উদাহরণ কি হতে পারে? আর আর পিও। এমন হতে পারে দুটি একরকম অন্য দুটি আরেক রকম। এরকম হতে পারে কি কি? আর আর ও ও। এখানে আমরা আগের বার যেমন পেয়েছিলাম 3টা একই রকম, সেরকম হওয়ার চান্স নেই, কারণ কোনো 3টা আমরা দেখতে পাচ্ছি না, কোনো বর্ণ 3বার আছে এরকম কিছু নাই। তাহলে আমরা জাস্ট এই 3টা গ্রুপ আগে করে ফেললাম। এবার এদের জন্য সমাবেশ সংখ্যা আর বিন্যাস সংখ্যাটা আমরা নির্ণয় করে ফেলবো। আমরা সমাবেশের জন্য খেয়াল করি 4টা ভিন্ন ভিন্ন। আগে দেখি ভিন্ন ভিন্ন কতগুলো আছে? 1 2 3 4 5 6। 6টা ভিন্ন ভিন্ন থেকে 4টা ভিন্ন নেওয়া যেতে পারে 6c4 পারে। দুইটা একরকম বাকি দুইটা ভিন্ন। দুইটা একরকম এরকম যোগ্যতা কয়জনের আছে? 3 জনের, আর ও এবং এস এর। সেই 3 জন থেকে আমি একজনকে ডাক দিচ্ছি, বাবা তুমি আমাকে 2টা সাপ্লাই দাও। সে 2টা সাপ্লাই দিয়ে দিল, বাদ বাকি জায়গা পড়ে আছে কয়টা? 2টা। এই 2টা জায়গার জন্য এখন আলাদা আলাদা ক্যান্ডিডেট কতজন আছে?
আর তো চলে আসলো, আর আলাদা আলাদা কে কে আছে, পি ও এফ ই এস। সো 1 2 3 4 5 পাঁচটা আলাদা আলাদা ক্যান্ডিডেট আছে, তাদের থেকে আমি দুইটা জায়গায় ফিল আপ করতে পারি 5C 2 বাই। এখন দুইটা একরকম, অন্য দুইটা আরেক রকম, মানে আমরা শুধু দুইটা গ্রুপ চাই, দুইটা দল দরকার। ওকে, আমি জিজ্ঞেস করলাম এরকম যোগ্যতা কয়জনের আছে দুইটা করে দেওয়া, বললো 3 জন, আ ও আর এস এর। আমি বললাম তাদের থেকে যে কোনো দুইজনকে বলো দুইটা করে দিতে। তাহলে 3 জন লোক থেকে 2 জন লোককে কতভাবে সিলেক্ট করা যায়, 3C 2 বাই, তার প্রত্যেককে কিন্তু দুইটা করে দেবে। ফলে এখানে কিন্তু চারটাই আসলে বাছাই করা হয়ে গেছে। তাহলে আসো এটাকে কতভাবে বিন্যাস করা যেতে পারে সেটা। এটা into factorial 4 by factorial 2 এবং এখানে 3C 2 factorial 4 by factorial 2 factorial 2 এত উপায়ে টোটাল বিন্যাস করা যেতে পারে। এখন এগুলো যোগ করে দিলে আমি পেয়ে যাব মোট বাছাই সংখ্যা, এটা যোগ করে দিলে আমি পেয়ে যাব মোট বিন্যাস সংখ্যা। আর 5 মিনিট বাকি আছে। মনে করো তোমার বাসায় মেহমান এসেছে, তুমি দেখলে তোমার কাছে নাস্তা দেওয়ার মতো কি কি জিনিস আছে সেটা দেখতে গেলা, দেখলাম তোমার কাছে 3টা আপেল আছে, 2টা কলা আছে, 4টা বিস্কিট আছে। তুমি কতভাবে তাদেরকে নাস্তা দিতে পারো, এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। কতভাবে তাদেরকে নাস্তা দেওয়া সম্ভব? সবগুলো আপেল দেখতে মনে করো একই রকম, সবগুলো কলা দেখতে একই রকম, সবগুলো বিস্কুট দেখতে একই রকম, কতভাবে তাদেরকে নাস্তা দেওয়া যেতে পারে? তো এখন কথা হচ্ছে নাস্তা কতগুলো দেবে সেটা আসলে ঠিক নেই। মানে কি, যে সেটা তার উপর ডিপেন্ড করে যে মানুষটা কিরকম। যদি এমন হয় যে তাকে তুমি খুবই পছন্দ করো, তুমি তাকে সব কিছু দিয়ে দিতে পারো, তবে এরকম তুমি অতটা নির্দয় না যে তাকে কিছুই দেবে না, খালি পেট তুমি তাকে দেবে না, কিছু না কিছু অন্তত তাকে দেবে। তাহলে দেখো এমন হতে পারে যে তুমি তাকে কোনো আপেল দাও নাই, 2টা কলা দিয়েছো, 1টা বিস্কুট দিয়েছো। এমন হতে পারে তুমি 2টা আপেল দিয়েছো, 1টা কলা, 3টা বিস্কুট দিয়েছো। তো এরকম কত রকম অপশন হতে পারে, আমি সেই জিনিসটাই জানতে চাচ্ছি যে কতভাবে তুমি তাকে দিতে পারো। তো তার জন্য আমরা জিনিসটাকে এইভাবে চিন্তা করতে পারি যে ওকে, আপেলের জন্য চিন্তা করো এরকম করে যে আপেলের জন্য আমার সামনে আসলে কত রকম অপশন আছে। আমার সামনে মোট 4 রকম অপশন আছে। সেই 4 রকম অপশন কি? 0 মানে কোনো আপেল দিই নাই, 1টা আপেল দিয়েছি, 2টা আপেল দিয়েছি, আর 3টা আপেল দিয়েছি। এই হচ্ছে আপেলের জন্য আমার টোটাল অপশন। মোট 4 রকম অপশন আমি দেখতে পাচ্ছি আপেলের জন্য। কলার জন্য আমার সামনে অপশন আছে 3 রকম। কি কি? কোনো কলা দেই নাই, মনে করো কলা কে, 1টা কলা, 2টা। বিস্কুটের জন্য আমার সামনে 5 রকম অপশন আছে। কি কি 5 রকম? কোনো বিস্কিট দেই নাই, 1টা বিস্কুট, 2টা, 3টা আর 4টা। 4টার বেশি তো বিস্কুট দিতে পারছি না, আছে 4টা। তাহলে এগুলো দিয়ে কত রকম ভাবে এখন দেওয়া যেতে পারে সেই জিনিসটা আমরা ভাবার চেষ্টা করি। আমরা খেয়াল করি যে আমি যতভাবে এরকম করে আসলে দাগ টানতে পারি, তাদের প্রত্যেকটাই এক একটা নতুন নতুন অবস্থা নির্দেশ করবে। কিরকম? আমি যদি এটা নির্দেশ করি, এরকম একটা দাগ টানি, এর মানে কি? এর মানে হচ্ছে 0টা আপেল, 2টা কলা, 2টা বিস্কিট। যদি আমি এটা নির্দেশ করি, এটা মানে কি হবে? 2টা আপেল, 1টা কলা আর 3টা বিস্কিট। তো এমন করে কতভাবে দাগ টানা যায় সেটা একটু খেয়াল করি। আমি দেখি যে এখান থেকে এখানে আসলে কতভাবে দাগ টানা সম্ভব। এই 0টা এর সাথে এখানে মোট 3টা কানেক্ট করা যেতে পারে। এদের প্রত্যেকটার জন্যই এখানে দাগ টানা সম্ভব 3টা করে। ওর জন্য দাগ টানা সম্ভব 3টা, এর জন্য দাগ টানা সম্ভব 3টা। তাহলে এখানে মোট কতগুলো দাগ আমরা টানতে পারলাম? 4টা জিনিস, তাদের প্রত্যেকটার জন্য 3টা করে। তার মানে 3 4 12টা মোট দাগ এখানে টানা হয়েছে। এখানে শুধুমাত্র আপেল আর কলা নিয়ে চিন্তা করা হয়েছে। আপেল আর কলা নিয়ে অপশন আছে কতগুলো? মোট 12টা। এখন এদের জন্য আবার এই 12টা, তাদের প্রত্যেকটার জন্য এখন খেয়াল করো যে এই 0টা কলা নেওয়ার পরে এখন আমাদের সামনে এই পাশে কতগুলো অপশন থাকবে? 5 রকম অপশন থাকবে। তার মানে এই যে মোট 12টা অপশন, তাদের প্রত্যেকটার জন্য, এই 12টা অপশনের প্রত্যেকটার জন্য আবার সামনে বিস্কুটের জন্য অপশন থাকবে 5টা করে। এই 12টা অপশন নিলেই আমি আপেল এবং কলার জন্য যতগুলো নেওয়া সম্ভব যতভাবে সব নিয়ে ফেলেছি। এবং তাদের প্রত্যেকের জন্য বিস্কিট নেওয়া যেতে পারে মোট 5টা সংখ্যক উপায়ে। 0টার জন্য 0টা কলা নিয়েছি, তার সামনে আমার 5 রকম অপশন আছে। কোনো বিস্কুট দেবো না, 1টা বিস্কুট, 2টা, 3টা, 4টা, এই মোট 5 রকম কাহিনী আছে। তার মানে এই 4 আসলে কিভাবে তৈরি হলো? 3টা আপেল ছিল, 3টা আপেলের জন্য অপশন আছে 4 রকম, একটা বেশি অপশন থাকে।
কারণ তুমি কিছু নাও দিতে পারো, সেই অপশনটা যোগ হবে। দুইটা কলার জন্য অপশন ছিল 3 রকম, 2 + 1। চারটা বিস্কুটের জন্য অপশন ছিল 5 রকম, 4 + 1। তার মানে এখানে যেগুলো আছে সেগুলো প্রত্যেকের সাথে 1 করে যোগ করে করে আমি জাস্ট গুণ করে দিচ্ছি। তার মানে 3 + 1 তার সঙ্গে 2 + 1, আর এখানে 4 এর সঙ্গে থাকবে 4 + 1। কিন্তু এটা দিলে আমার অ্যানসার হবে না। কেন অ্যানসার হবে না? কারণ এর মধ্যে একটা দাগ আছে। এই একটা দাগ কিছু মিন করে না, সে মিন করে তুমি খুব কৃপণ। বলো তো কোন দাগটা? হচ্ছে এই দাগটা, শূন্যটা আপেল, শূন্যটা কলা, শূন্যটা বিস্কুট। মানে তুমি তাকে কিছুই দাও নি। এই যে দাগটা, আমরা এই একটা দাগ, এই যে এখানে এতগুলো মোট দাগ হতে পারে, সেখান থেকে ওই একটা দাগ আসলে বাদ দিতে চাই। যে দাগটা মিন করে তুমি তাকে কিছুই দাও নাই, সেই একটা দাগ আমি আসলে বাদ দিলাম। তার মানে তোমার সামনে যদি কখনো পি সংখ্যক আপেল থাকে, কিউ সংখ্যক কলা থাকে, আর সংখ্যক বিস্কিট থাকে, তাহলে তোমার জন্য মেহমানকে নাস্তা দেওয়ার মোট উপায় সংখ্যা হবে p + 1 * q + 1 * r + 1। সব তো যোগ গুণ করলা, লাস্টে আমি 1 বাদ দেব। বলো তো এই একটা কোন এক? এই একটা, এই যে একটা দাগ, মানে হচ্ছে তুমি তাকে কোনো নাস্তা দাও নাই, সেই অপশনটা আমি এখান থেকে বাদ দিচ্ছি। এই হলো টোটাল উপায় সংখ্যা। তো এখন আসো এই সেম জিনিসটার আইডিয়া ব্যবহার করে আমরা বের করি যে একটা সংখ্যার কতগুলো উৎপাদক থাকতে পারে। ধরো একটা সংখ্যা, সেটাকে মনে করো সেই সংখ্যাটা হচ্ছে 120। এই 120 কে আমরা কিভাবে লিখতে পারি? এই 120 কে লেখা যেতে পারে আসলে 8 15 120, তার মানে হচ্ছে 2q * 3 * 5। এই যে সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি, বললাম এই সংখ্যার কতগুলো উৎপাদক আছে। তখন খেয়াল করো যে এক্স্যাক্টলি সেম প্রশ্ন আসলে ওখানে। কারণ কি? কারণ উৎপাদক যখন আমরা নিচ্ছি, সেই উৎপাদকের মধ্যে এদের কোনোটাই আসলে বেশি থাকবে না। নিশ্চয়ই এই জিনিসটা 2^4 দ্বারা বিভাজ্য হবে না। উৎপাদক এরকম হতে পারে যে ওকে আমি 2 নিলাম 2টা, 3 নিলাম 1টা, 5 নিলাম 1টা। অর্থাৎ তুমি ভালো করে খেয়াল করো এখানে তোমার কাছে কি কি জিনিস আছে। এই হচ্ছে তোমার কাছে সেই আপেল, এগুলো কলা, এগুলো বিস্কুট। তোমার কাছে আপেল আছে 3টা, কলা আছে 1টা, বিস্কুট আছে 1টা। তুমি এখান থেকে তার বেশি তো দিতে পারো না। তোমার কাছে যতগুলো কলা আছে তার চেয়ে বেশি কলা কি তুমি তোমার মেহমানকে দিতে পারবে? পারবে না। তার মানে কি হবে? তুমি এইখানে কত রকম তোমার কাছে অপশন হতে পারে। 2 এই জিনিসটা তুমি দিতে পারো মোট 4 রকম ভাবে। কি? কোনো 2 তুমি দাও নাই, 2^0, একটা 2 দিয়েছো, দুইটা 2 দিয়েছো, অথবা 3টা 2 দিয়েছো। সো এখানে টোটাল অ্যানসার যেটা হবে সেটা হচ্ছে 3 + 1 ইনটু এই 1 এর জন্য 1 + 1, এই 1 এর জন্য 1 + 1। এই এতগুলো আমরা এখানে এক বাদ দেব কি দেব না এটা আসলে ডিপেন্ড করে। কারণ হচ্ছে এখানে কোনো কিছুই না নেওয়া সেটা অর্থ বহন করে। আমি কোনো 2 নেই নাই মানে 2^0, আমি কোনো 3 নেই নাই মানে 3^0, কোনো 5 নেই নাই এটা মানে হচ্ছে 5^0। এটার অর্থ হচ্ছে আসলে 1, এবং 1 আসলে এই সংখ্যাটার একটা উৎপাদক। সো এই ক্ষেত্রে আসলে আমরা এই মাইনাস যে 1 করেছিলাম আগের ক্ষেত্রে, সেই -1টা এখানে আমরা করছি না, কারণ এখানে কিছু না দেওয়াটাও একটা অর্থ বহন করছে যে হ্যাঁ আমরা এখানে 1 কে পাওয়া যাচ্ছে। তবে যদি বলে যে প্রকৃত উৎপাদক কতগুলো, প্রকৃত উৎপাদক বললে সেই অবস্থায় আমরা আসলে এই 1 কে বাদ দিয়ে চিন্তা করি, এবং অনেক সময় 1 এবং 2 দুইটাকে বাদ দিয়ে চিন্তা করা হয়। প্রকৃত উৎপাদক বললে আমরা লাস্টে ওই 1 কে বাদ দিয়ে দেব। এই হচ্ছে টোটাল আনসার। এবার আমরা শেষ জিনিসটা দেখব, পুনরাবৃত্তিমূলক বিন্যাস। ধরা যাক আমি প্রশ্ন করলাম যে আমাদের এক হাতে মোট 5টা আঙ্গুল আছে আমরা জানি, আর আংটি দেওয়া হলো 10টা আংটি 5টা আঙ্গুলে কতভাবে পরন সম্ভব? বা আমরা আরো ছোট করে ফেলি তাহলে সুবিধা হবে। এইখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, আগে বুঝতে হবে যে যখন আমি এই আঙ্গুলগুলো নিয়ে চিন্তা করছি, সেসব অবস্থায় একই আঙ্গুলে আমি 3টা আঙ্গুল পরাতে পারি, আবার কোনো আঙ্গুল ফাঁকাও থাকতে পারে। এই ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমি এই জিনিসটাকে কিভাবে চিন্তা করব যে আমি কতভাবে পড়াতে পারি? এই চিন্তাটা এভাবে করানো সম্ভব। আমি যদি আংটির দিক থেকে তাকাই, একটা আংটি যখন দেখবে তার সামনে কি আছে, আংটি চিন্তা করবে আরে আমার সামনে 5টা আঙ্গুল আছে, আমি এই আঙ্গুলে যেতে পারি, অথবা এই আঙ্গুলে, অথবা এই আঙ্গুলে, অথবা এই আঙ্গুলে, অথবা এই আঙ্গুলে। আবার যদি আঙ্গুল তাকায় দেখে, আঙ্গুলের দিক থেকে যদি আমরা চিন্তা করি, আঙ্গুল কি ভাবে? আঙ্গুল ভাবে আমার কাছে মোট 3টা আংটি আছে, আমি ওই আংটিটা করবো, অথবা ওইটা করবো, অথবা ওইটা করবো, কিংবা 3টাই করবো। তাহলে আমরা দুই দিক থেকে কিন্তু চিন্তা করতে পারি। কোন দিক থেকে চিন্তা করাটা ঠিক হবে
সেই জিনিসটা একটু বোঝার চেষ্টা করা যাক। আমরা আংটিগুলোকে নাম্বারিং করি। আমরা বললাম আংটিগুলোর নাম্বার হচ্ছে 1 2 3 আর আঙুলগুলো হচ্ছে A B C D E। আঙুলগুলো হচ্ছে 5টা A B C D E আর আংটিগুলোর নাম্বার হচ্ছে 1 2 3। তো প্রথম আংটিটা কি দেখছে? আংটি তাকিয়ে দেখছে, আমার সামনে অপশন আছে মোট 5টা A B C D E। এই দ্বিতীয় আংটি সে চিন্তা করছে আমার সামনে আঙুল আছে 5টা, এবং তৃতীয় আংটি সেও চিন্তা করছে আমার সামনে মোট 5টা আঙুল আছে। এটা হলো আংটির তরফ থেকে চিন্তা। এবার আমরা চিন্তা করব আঙুলের তরফ থেকে। A B C D E 5 জন আঙুল, তার প্রত্যেকই আংটির চিন্তা নির্ভর। প্রথম আংটি সে চিন্তা করছে আমার সামনে মোট 3টা আংটি আছে 1 2 3। দ্বিতীয় আঙুল সেও চিন্তা করছে আমার সামনে 3টা আংটি। তৃতীয় আঙুল সেও চিন্তা করছে 3টা, চতুর্থ 3টা, তারপরেরটাও 3টা। এখন আমরা এই দুইটা কেসকে নিয়ে চিন্তা করে দেখব যে কোন কেসটা আসলে ঠিক, কোন জিনিসটা চিন্তা করাটা বেশি যুক্তিযুক্ত। তো তার জন্য আমরা এখানে খেয়াল করি, আমি যদি এইটা লিখি এ এ এ, সেটা আসলে কি মিন করে সেটা আমি বলে ফেলি। এ এ এ মিন করে যে প্রথম আঙুলে 1 নাম্বার আংটি পরানো হয়েছে, এই আঙুলে 1 নাম্বার আংটি আছে। আমরা নাম্বারিং করে ফেলি, এটা এ, এটা বি, সি, ডি, ই। এই আঙুলে 3টা আংটি পরানো আছে, না এই আঙুলে এ আংটি পরানো আছে, এই আঙুলে অর্থাৎ এ আঙুলে 2 নাম্বার আংটিটাও পরানো আছে, এই আঙুলে 3 নাম্বার আংটিটাও পরানো আছে। এটা কি হওয়া সম্ভব? সম্ভব। তার মানে কি বাকি আঙুলগুলো ফাঁকা আছে। যদি আমি এ বি ডি লিখি, সেটা কি মিন করে? এ বি ডি মিন করে এ নাম্বার আঙুলে 1 নাম্বার আংটি পরানো আছে, বি নাম্বার আঙুলে 2 নাম্বার আংটি পরানো আছে, এবং ডি নাম্বার আঙুলে অর্থাৎ এই আঙুলে 3 নাম্বার আংটিটা পরানো আছে। সো এই 3টা আঙুলে আংটি পরানো আছে, বাদ বাকি জায়গায় নেই। এটাও হতেই পারে। সো এই কেসগুলো আমরা দেখতে পাচ্ছি সবগুলোই হওয়া সম্ভব। তো এখন আমরা দেখি এই জায়গাটা একটু, এইটা কি মিন করে? 1 1 1 1 1, এটা কি মিন করে? 1 1 মানে কি? 1 নাম্বার আংটি। 1 নাম্বার আংটি এই আঙুলে আছে, ও বলতেছে। তার আমরা লক্ষ্য করি এই জিনিসটা আসলে কি মিন করে। এটা মিন করে যে 1 নাম্বার আংটিটা এ আঙুলে আছে, 1 নাম্বার আংটি বি আঙুলে আছে, 1 নাম্বার আংটি সি আঙুলে আছে, 1 নাম্বার আংটি ডি আঙুলে আছে, 1 নাম্বার আংটি ই আঙুলে আছে। একই আংটি। আংটি কি এত বড় নাকি যে আংটি সবগুলো আঙুলে একসাথে পরানো সম্ভব? এটা এরকম আংটি না। সো এই কাহিনীটা আসলে হওয়া সম্ভবই না। তার মানে কি ইনফ্যাক্ট এরকম কোনো কিছু আসলে হওয়া সম্ভব না। এটা কি মিন করবে? এটা মিন করবে 1 নাম্বার আংটি এ আঙুলে আছে, 2 নাম্বার আংটি আছে বি আর সি আঙুলে, একই আংটি 2টা আঙুলে পরানো। আর এটা মিন করে ডি আর এই 3 নাম্বার আংটি সে 2টা আঙুলে পরানো আছে। সুতরাং এই কাহিনীটা আসলে হওয়া সম্ভব না। যদি হতে পারে কিছু, তাহলে এটাই হওয়া সম্ভব। তার মানে কি এই এ এ এ এ বি সি এরকম করে দিয়ে আমি যত রকম ভাবে 3 ডিজিটের শব্দ বানাতে পারবো, 3 ডিজিটের বা 3 অক্ষর বিশিষ্ট শব্দ বানাতে পারবো, ততগুলাই আসলে আমার একটা কেস হবে। ইনফ্যাক্ট এই এ এ এ এটা একটা অর্থবহ জিনিস, এ বি সি সেটা একটা অর্থবহ ব্যাপার, এ সি ই এ ডি ই এমন করে আমি যাই লিখি না কেন, সেগুলো একটা অর্থপূর্ণ জিনিস তৈরি হচ্ছে। সুতরাং কত ভাবে হতে পারে সেই জিনিসটা আমরা দেখার চেষ্টা করি। এখানে কত ভাবে হতে পারে আমরা দেখি যে প্রথমটার জন্য আমার অপশন আছে 5 রকম, দ্বিতীয়টার জন্য অপশন আছে 5 রকম, তৃতীয়টার জন্য অপশন আছে 5 রকম। টোটাল অপশন হতে পারে 5 টু দি পাওয়ার 3 উপায়ে। এই ধরনের পুনরাবৃত্তিমূলক বিন্যাসের ক্ষেত্রে নরমাল জেনারেল ফর্মুলা হচ্ছে n টু দি পাওয়ার r, বাট এই n টু দি পাওয়ার r কোনটা পাওয়ার কোনটা হবে সেই জিনিসটা আমরা কিভাবে বুঝি? খুব ইজিলি মনে রাখার জন্য আমরা এটা মনে রাখতে পারি যে আসলে যার পক্ষে একই সময়ে একাধিক জিনিসকে নেওয়া সম্ভব, যার পক্ষে একই সময়ে একাধিক জিনিসকে নেওয়া সম্ভব, সে হবে n। যে পারে সে n। মানে কি আমরা চিন্তা করি একই আংটি একই সঙ্গে 3টা আঙুলে কি করা সম্ভব? সম্ভব না। একই আঙুল একসঙ্গে 3টা আংটি কি করতে পারে? করতে পারে। তাহলে কার পক্ষে সম্ভব? আঙুলের পক্ষে সম্ভব। যার পক্ষে সম্ভব সে n, যার পক্ষে সম্ভব সে হবে n। কার পক্ষে সম্ভব? আঙুলের পক্ষে সম্ভব। তাহলে আঙুল আছে কতগুলো? আঙুল আছে 5টা। তাহলে এই n হচ্ছে 5, আর বাদ বাকি যে আছে আংটি সংখ্যাটা হচ্ছে 3। তার মানে আমাদের ফর্মুলা হবে n টু দি পাওয়ার r, দ্যাট মিন্স 5 টু দি পাওয়ার 3। তাহলে এখন আমরা আরেকটা উদাহরণ চিন্তা করি। আমরা চিন্তা করলাম যে ওকে 3 জন প্রার্থী আছে আর ভোটার আছে 10 জন। 10 জন ভোটার 3 জন প্রার্থীকে নির্বাচন করবে। 10 জন ভোটার আছে, 10 জন ভোটার আর 3 জন প্রার্থী। জাস্ট আমরা এতটুকু চিন্তা করি একজন ভোটার, এবং প্রত্যেক ভোটারের কাহিনী হচ্ছে এরকম যে ওকে একজন ভোটার একজন প্রার্থীকে অবশ্যই ভোট দেবে। নিশ্চয়ই সে একজন সবাইকে ভোট দিয়ে বসে থাকবে না।
তো নির্বাচিত হবে একজন মানুষ, জাস্ট একজন মানুষ নির্বাচিত হবে। 10 জন ভোটার আছে আর 3 জন প্রার্থী আছে। তো এখন একজন প্রার্থী সে কি 5 জনের ভোট পেতে পারে? পেতেই পারে। একজন প্রার্থী 5 জনের ভোট পেতে পারে। আর একজন ভোটার সে কি সবাইকে ভোট দিতে পারে? একজন ভোটার সে কি 3 জন প্রার্থীকেই ভোট দেবে? কখনোই না। তার মানে ভোটার পারছে না, প্রার্থী পারছে। প্রার্থীর পক্ষে একই সঙ্গে একাধিক ভোট নেওয়া, ভোটারের ভোট নেওয়া সম্ভব। তাহলে প্রার্থী পারে, তার মানে যে পারে, যার পক্ষে সম্ভব, সে হচ্ছে n। তাহলে প্রার্থী হবে n এবং ভোটার হচ্ছে r। দ্যাট মিন্স এই ক্ষেত্রে আমার টোটাল অপশন সংখ্যা হবে 10 টু দি পাওয়ার r, দ্যাট মিন্স 3 টু দি পাওয়ার 10। এই হচ্ছে পুনরাবৃত্তিমূলক বিন্যাস মনে রাখার সহজ উপায়। ধরো তোমাদের কাছে 4টা চিঠি আছে আর 4টা খাম আছে। তুমি যখন চিঠিগুলো খামের মধ্যে ভরলে, তুমি এতই দুর্ভাগা যে একটা চিঠিও ঠিক খামে পড়লো না। এই কাহিনীটা কত ভালো হওয়া সম্ভব যে একটাও ঠিক খামে পড়ে নাই, কোনটাই যেন তার নিজ যে খামটা, মনে করো এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, আর এর জন্য যে চিঠিটা আছে ছোট হাতের এ, বি এর জন্য সেটা ছোট হাতের বি, সি, ডি, মানে এমন ভাবে গেছে যেন কোনটাই ঠিক খামে পড়ে নাই। তার মানে কি, যে ধরো এটা বি, এখানে সি হইছে, এটা বি, এটা এ, ডি, দেখো কোনটাই তাদের যে খামে যাওয়ার কথা সেই ঠিক খামে যায় না। এই কাহিনীটা কত ভাবে হতে পারে, এই জিনিসটাকে ম্যাথমেটিক্সে বলে ডি অ্যারেঞ্জমেন্ট। এবং এর প্রতীকটা খুব মজার। এই ক্ষেত্রে এই 4টার জন্য যে ডি অ্যারেঞ্জমেন্টটা, সেটাকে লেখা হয় এইভাবে। আমরা ফ্যাক্টরিয়াল প্রতীকটা দেখেছি সবাই, ফ্যাক্টরিয়াল প্রতীকটা ছিল কি এরকম করে দেখতে, আর ডি অ্যারেঞ্জমেন্টের প্রতীকটা হচ্ছে ফ্যাক্টরিয়াল ঠিক উল্টা, ঘুরাই দিলে যেটা হয়, এটা হচ্ছে ডি অ্যারেঞ্জমেন্টের প্রতীক। তো যাই হোক, তো আমরা এখন 4টার জন্য ডি অ্যারেঞ্জমেন্ট কত হয়, যে 4টা জিনিস, 4টা খাম, 4টা ভুল জায়গায় পৌঁছাবে, মানে 4টা চিঠি 4টাই ভুল খামে পৌঁছাবে। এই কাহিনীটা কতভাবে হতে পারে সেই জিনিসটা একটু দেখার চেষ্টা করি। এইটা বুঝতে গেলে যে জিনিসটা আগে থেকে একটু বুঝে নিতে হবে সেটা হচ্ছে পাই, মানে হচ্ছে প্রিন্সিপাল অফ ইনক্লুশন এক্সক্লুশন, দেয়া নেয়ার নিয়ম। এই জিনিসটা একটু বুঝে নেওয়া দরকার। তো এটার জন্য আমরা একটু খেয়াল করি একটা ব্যাপার, যে আমরা সেই ছোটবেলায় একটা ফর্মুলা শিখেছিলাম, n of a union b union c, ক্লাস 9 10 আমরা শিখেছিলাম। এটার মান হচ্ছে n of a plus n of b plus n of c minus n of a intersection b minus n of b intersection c minus n of c intersection a plus n of a intersection b intersection c। অর্থাৎ আমরা চাচ্ছিলাম যে আমাদের কাছে মোট 3 রকম সেট আছে, সেই 3টা সেট থেকে প্রত্যেকটা উপাদানকে যদি একবার করে কাউন্ট করি তাহলে মোট কতগুলো উপাদান থাকবে সেই নাম্বারটা আমরা বের করতে চাই। এটাই হচ্ছে n of a union b union c। তো এই জিনিসটাকে একটু ভালো করে যদি আমরা লক্ষ্য করি, আমরা আসলে কি করেছি, আমরা একটা একটা করে নিয়ে সবগুলা যোগ করেছি। a b c প্রত্যেকটা একটা একটা করে নিয়ে যোগ করেছি সবগুলা। এটাকে লিখতে পারি সামেশন অফ n a। এরপরে আমরা যেটা করেছি মাইনাস দুইটা দুইটা করে নিয়ে যতগুলো আছে সেই সবগুলো বিয়োগ করে দিয়েছি n of, এটা সামেশন করার অর্থ হচ্ছে সামেশন অফ a n of a ইন্টারসেকশন b, এর মানে হচ্ছে যে এই রকম যতগুলো আছে সেগুলো সবগুলোর যোগফল। এর মানে হচ্ছে n of a ইন্টারসেকশন b প্লাস n of a ইন্টারসেকশন c প্লাস n of b ইন্টারসেকশন c, এই টাইপের যতগুলো আছে সেগুলো সবগুলোর যোগফল। এটাই হচ্ছে সামেশন অফ ইন্টারসেকশন b দিয়ে প্রকাশ করে। অর্থাৎ একটা করে নিয়ে সবগুলোর যোগফল, দুইটা করে করে নিয়ে ইন্টারসেকশন করে সেই সবগুলোর বিয়োগফল, প্লাস 3টা করে নিয়ে সবগুলা যোগফল। এখানে আসলে যোগফল বলার দরকার ছিল না, কারণ একটাই আছে। আমি তারপর তো বলতেই পারি একটা সংখ্যা আছে 2, আমি বললাম এখানে সবগুলা যোগফল কত, তখন আসলে 2ই আসবে, সেটা বল যোগফল বললেও ভুল হয় না। এইভাবে যে লিখলাম সেই লেখাটা, এটাকে আসলে আমরা বলি প্রিন্সিপাল অফ ইনক্লুশন এক্সক্লুশন। একবার সবগুলোকে কাউন্ট করলাম, সবগুলোকে নিলাম, নেওয়ার পর আবার দুইটা দুটো করে সবগুলো বাদ দিলাম, আবার নিলাম, যোগ করো বিয়োগ করো যোগ করো, ইনক্লুশন এক্সক্লুশন, একবার নাও আর একবার বাদ দাও। তো যখন আমরা 4টার জন্য চিন্তা করব তখন জিনিসটা কিরকম হবে, তখন ঠিক একই রকম n of a union b union c union d, এটার মানটা এরকমই হবে। আগে একটা করে নিয়ে সবগুলো যোগ করো, n of a plus n of b plus n of c plus n of d মাইনাস দুইটা করে নিয়ে সবগুলো বাদ দাও, মানে n of a intersection b intersection b intersection c c intersection a, এমন করে দুইটা করে নিয়ে যতভাবে হওয়া সম্ভব সবগুলো বাদ দিয়ে দাও, প্লাস 3টা করে নিয়ে যতভাবে নেওয়া সম্ভব সেই সবগুলো যোগ করে ফেলো, এবং মাইনাস n of a intersection b intersection c intersection d, 4টা করে নিয়ে যতগুলো হওয়া সম্ভব সেই সবগুলা বিয়োগ করে দাও। এই আইডিয়াটা প্রথমে রাখতে হবে। এইবার আসো আমরা এটা বোঝার চেষ্টা করি। আমাদের টার্গেট ছিল যে কোন চিঠি
তার ঠিক থামে পৌঁছায়নি। কতভাবে এই কাহিনীটা হতে পারে? আমরা এই উল্টা কেসটা নিয়ে আগে চিন্তা করতে চাই। আমরা চিন্তা করতে চাই যে ওকে মিনিমাম একটা তার ঠিক জায়গায় পৌঁছেছে, বেশিও হতে পারে, বাট মিনিমাম একটা তার ঠিক জায়গাটাতে পৌঁছেছে। এই ঘটনাটা কতভাবে হতে পারে সেটাকে আমি বলছি এন অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইউনিয়ন ডি। এটা মানে হচ্ছে যে মিনিমাম একটা তার ঠিক জায়গায় পৌঁছেছে। এখন এন অফ এ বলতে কি বোঝাবে? এন অফ এ বলতে বোঝাবে যে একটা তার ঠিক জায়গাতে পৌঁছেছে। আবার বলছি, মিনিমাম একটা তার ঠিক জায়গায় পৌঁছেছে আর একটা তার ঠিক জায়গায় পৌঁছেছে, এই কথাটা কিন্তু আলাদা। কারণ এই জায়গায় আমরা একই জিনিসকে দুইবার কাউন্ট করবো না, বাট এর মধ্যে একই জিনিস দুইবার কাউন্ট হতে যেতে পারে। মানে কি, যে এইখানে আমি যখন নিচে কাজ করছি তখন আমরা বলছি যে ওকে মিনিমাম একটা, অর্থাৎ দুইটা হলে অসুবিধা নাই। আমরা এই কেসটাকে নেব যে ওকে এ ঠিক জায়গায় আছে, বি হয়তো এখানে আছে, ডি সি এটা আমাদের এর মধ্যে পড়বে। আবার এখানে হয় ধরা যাক এ ঠিক জায়গায় আছে, বাদ বাকি যেগুলো আছে সেগুলো একটাও ঠিক জায়গায় পড়েনি, ডি সি এটাকে আমরা আমাদের জায়গার মধ্যে কাউন্ট করব। এন অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইউনিয়ন ডি এর মাঝে হচ্ছে মিনিমাম একটা ঠিক জায়গায় আছে। এটা কতভাবে অসম্ভব? এটা সমান সামেশন অফ এন অফ এ এর মানে হচ্ছে একটা ঠিক জায়গায় আছে, এটা কতভাবে অসম্ভব। তো একটাকে আমি ঠিক করব, বাদ বাকি কি অবস্থা আছে ওইটা দিকে আমি তাকাই দেখব না। একটা ঠিক জায়গায় আছে। এখন কথা হচ্ছে কোন একটা তার ঠিক জায়গায় থাকবে সেটা তো আমরা জানি না। তাহলে আমরা চারটা থেকে আগে একটাকে সিলেক্ট করি যে ওকে এই চারটা থেকে একটা ঠিক জায়গায় থাকবে, বাদ বাকিগুলো কি অবস্থায় আছে আমি জানি না। বাদ বাকিগুলো ইচ্ছামতো সাজতে পারবে। কতভাবে ইচ্ছামতো সাজতে পারবে? একটা বাদ দিলে বাদ বাকি আর কতগুলো জায়গা আছে? বাদ বাকি জায়গা আছে ফ্যাক্টোরিয়াল 3। এত উপায়ে বাদ বাকি জায়গাগুলো সাজতে পারবে। ওকে মাইনাস এটা মানে হচ্ছে দুইটা তার ঠিক জায়গায় থাকবে, মানে যে কোনো দুইটা। কোন দুইটা সেটাকে বাছাই করে নিই। 4C2 তার সঙ্গে বাদ বাকি যারা আছে তারা কিভাবে আছে আমি জানি না, তারা ইচ্ছামতো সাজতে পারে। তারা ঠিক জায়গায় থাকুক না থাকুক তা নিয়ে আমার টেনশন নাই। আমার টার্গেট হচ্ছে মিনিমাম একটা ঠিক জায়গায় আছে সেটা বের করা। এটা মানে হচ্ছে তিনটা ঠিক জায়গায় আছে। এটা কতভাবে হতে পারে? 4C3 কোন তিনটা ঠিক জায়গায় থাকবে আর বাদ বাকি একটা তাকে আমি সাজিয়ে দিলাম। আর লাস্টের কেসটা মানে কি, চারটায় তার ঠিক জায়গায় আছে। এটা আসলে একভাবেই অসম্ভব, এটা আমরা এমনি বুঝতে পারি। চারটায় যদি ঠিক জায়গায় থাকে এ বি সি ডি, চার চিঠিতে চারটা খাম ঠিক জায়গায় পৌঁছাবে। সো বাদ বাকি 0 ফ্যাক্টোরিয়াল এটা দিয়ে আমি বাকিগুলোকে সাজাতে পারি। আর বাকিগুলো আসলে কিছু নেই, শূন্যটা বাকি আছে। তো এই হচ্ছে আমার টোটাল সংখ্যা যেখানে মিনিমাম একটা ঠিক জায়গায় আছে। এটাকে আমরা একটু সাজিয়ে দিতে পারি কিভাবে? এটাকে লেখা যায় ফ্যাক্টোরিয়াল, এটাকে লেখা যায় ফ্যাক্টোরিয়াল 4 বাই ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 ইনটু ফ্যাক্টোরিয়াল 2। এখানে থাকবে ফ্যাক্টোরিয়াল 4 বাই ফ্যাক্টোরিয়াল 1 ইনটু ফ্যাক্টোরিয়াল 3 ইনটু ফ্যাক্টোরিয়াল 1। আর ওখানে থাকবে ফ্যাক্টোরিয়াল 4 বাই ফ্যাক্টোরিয়াল 4 ইনটু ফ্যাক্টোরিয়াল 0। এখানে খেয়াল করো ফ্যাক্টোরিয়াল 3 কাটা, ফ্যাক্টোরিয়াল 2 কাটা, ফ্যাক্টোরিয়াল 1 কাটা, এবং লাস্টে এই 0টাকে নিয়ে আমরা টেনশন না করি। আমরা যদি ফ্যাক্টোরিয়াল 4 কমন নেই তাহলে যেটা পাচ্ছি সেটা দেখতে বেশ সুন্দর। একবার যোগ একবার বিয়োগ, এবং বাইরে ফ্যাক্টোরিয়াল 4 কমন, 1 বাই 1 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 বাই 3 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1 বাই 4 ফ্যাক্টোরিয়াল। এবার আসো যে এইটা তো গেল মিনিমাম একটা ঠিক জায়গায় আছে, আমরা কিন্তু এটা চাচ্ছি না। আমরা চাচ্ছি সবাই ভুল জায়গায় আছে, সেটা কতভাবে হওয়া সম্ভব। তো আমরা এখন সেই কাজটাই করব। তাহলে সবাই ভুল জায়গায় গেছে, এটা হবে টোটাল 4 ফ্যাক্টোরিয়াল থেকে মোট 4 ফ্যাক্টোরিয়াল উপায় সাজানো যায় সবাইকে, তার থেকে এই পুরো জিনিসটা বাদ। 1 বাই 1 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 বাই 3 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1 বাই 4 ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ যেটা রেজাল্ট হবে সেটা চেহারা হবে এরকম দেখতে। আমি যদি 1 বাই 4 ফ্যাক্টোরিয়াল এই 4 ফ্যাক্টোরিয়াল যদি কমন নিয়ে নিই, এর ফর্ম দাঁড়াবে এরকম। ইনফ্যাক্ট জেনারেল যদি আমি কেসটা চাই যে 5টা যদি থাকে তখন 5টা যদি 5টাই ভুল জায়গায় যায় তখন কিভাবে আসবে? এখানে হবে 5 ফ্যাক্টোরিয়াল, তখন 1 মাইনাস 1 বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1 বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 বাই 4 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1 বাই 5 ফ্যাক্টোরিয়াল। এই পর্যন্ত তখন 5 ফ্যাক্টোরিয়াল দিয়ে শুরু করে 5 ফ্যাক্টোরিয়াল দিয়ে শেষ হবে। তো এই যেটা আমরা পেয়েছি এটার মান যদি আমরা বের করি তাহলে যেটা দাঁড়ায় সেটা দেখি একটু কত আসে। 1 মাইনাস 1 প্লাস হাফ মাইনাস 24, 1 1 থাকবে না,
গুণ করে দিলে আসলে সোজা করে আসলে বোঝা সম্ভব হয় একটু। আমরা 24 দিয়ে সবাইকে গুণ করে দিই। 24 গুণ হাফ মানে হচ্ছে 12 মাইনাস 4 প্লাস 1 12 আর 1 13 থেকে 4 বাদ দিলে 9। সো 9 ভাবে আমরা সবাইকে ভুল জায়গায় পাঠাতে পারি। সো 9টা কেসে তোমার ভাগ্য খুবই খারাপ হতে পারে, যেখানে একটা চিঠিও তুমি যেভাবে পাঠাতে চেয়েছো সেইভাবে পাঠাতে পারবে। এইগুলো একটা উপায়। এবারে আরেকটা জিনিস আমি জানাতে চাই, সেটা হচ্ছে একটা ফর্মুলা তোমরা শিখেছো, দুইটা জিনিসের জাস্ট একটা প্রুফ আমি দেখাতে চাই। তোমরা সবাই এই জিনিসটা জানো, 1 থেকে শুরু করে n পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল, স্বাভাবিক সংখ্যার যোগফল, এটা হচ্ছে n * n + 1/2। আমি এটা কম্বিনেটরিয়াল প্রুফটা একটু দেখাতে চাই। আমি যেহেতু বিটার সমাবেশ নিয়ে আছি, কিছু দেখাতে চাই যে এটাকে আসলে বলা যায় n + 1 c2। খেয়াল করো, এই জিনিসটাকে n + 1 c2 দিয়ে লিখলে সেম থাকে। n + 1 c2 এটা মানে হচ্ছে ফ্যাক্টরিয়াল n + 1 হয়ে থাকবে বাই 2, এখানে থাকে n + 1 - 2। তুমি যদি কাটাকাটি করো শেষ পর্যন্ত দেখবে এটাই আসবে n + 1 * n/2। তো এখন কেন এই জিনিসটাকে n + 1 c2 বলা যাচ্ছে সেই জিনিসটা একটু খেয়াল করো। এই কেসটা নিয়ে আমরা অনেকবারই পড়েছি, যখন লিগ খেলা হয়, যখন ক্রিকেটের মধ্যে লিগ খেলা হয়, মানে প্রত্যেকটা দলের সাথে খেলবে। মনে করো তোমার কাছে টোটাল 10টা দল আছে, এই 10টা দল, প্রত্যেকটা দল যদি প্রত্যেক দলের সাথে খেলে কতগুলো খেলা হবে টোটাল, আমি এই জিনিসটা জানতে চাই। তো 10টা দল, তার থেকে প্রত্যেকবার খেলবে কতগুলো করে দল? 2টা করে দল খেলবে। ধরো 10টা দল আছে A B C D E F G H I J, এই 10টা দল থেকে প্রতিবার 2টা করে দল খেলবে। কতভাবে খেলা যায় সেই জিনিসটা আমরা দেখতে যাচ্ছি। তো খেয়াল করো, নরমাল হিসাবটা হচ্ছে 10টা দল থেকে 2টা করে দল খেলতে পারে 10^2 মানেই হচ্ছে 10 * 9/2, দ্যাট মিন্স 45টা মোট খেলা হবে। মোট খেলা হবে 45টা। সিম্পল হিসাব হচ্ছে যদি 9 থাকে তাহলে 9 * 8/2, যদি 11 থাকে 11 * 10/2। যে সংখ্যাটা থাকবে, যতগুলো দল আছে তার থেকে এক কম দিয়ে আমরা গুণ করব, করে 2 দিয়ে ভাগ করে দেব। 5টা দল থাকলে 5 * 4/2, 10টা খেলা হবে। তো এখন দেখো, যদি এই 10^2 এই ব্যাপারটাকে আমরা কিভাবে বলতে পারি? একদম প্রথম যে দলটা, সে কতজনের সাথে খেলবে? সে খেলবে আসলে 9টা দলের সাথে। খেয়াল করো, B এর সাথে, C এর সাথে, D এর সাথে, E এর সাথে, F এর সাথে, G। তাহলে এই 9টা খেলা আমি আগে হিসাব করে ফেললাম, 9টা খেলা হিসাব শেষ। এখন B আরো কয়টা খেলা খেলবে? খেয়াল করো, B কিন্তু অলরেডি একটা ম্যাচ খেলে ফেলেছে এর সাথে, সেই ম্যাচটা আমরা হিসাব করব না, অলরেডি A তো B এর সাথে খেলে হয়ে গেছে। তাহলে B আর নতুন কয়টা ম্যাচ খেলবে? নতুন আর ম্যাচ খেলতে পারে 8টা আসলে, 1 2 3 4 5 6 7 8টা। B খেলবে আর 8টা। C এর কথা যদি চিন্তা করি, C আগেই B এর সাথে খেলে ফেলেছে, এর সাথেও খেলা হয়ে গেছে, তাহলে C আর নতুন কয়টা ম্যাচ খেলবে? 7টা। তেমন ভাবে D খেলবে 6টা, E খেলবে 5টা, 4টা, 3টা, 2টা, 1টা। ভালো করে খেয়াল করে দেখো, এই জিনিসটাই আসলে 10c2। তার মানেই হচ্ছে আমরা এখান থেকে বলতে পারি যে এইটুকু যদি হতো n, 1 থেকে n পর্যন্ত যদি যোগফল আমি নিতাম, সেটার মান হতো n + 1 c2। এটাকে হ্যান্ডশেকিং প্রবলেম দিয়েও ব্যাখ্যা করা যায়। আচ্ছা, এবারে একটা জিনিসের প্রুফ আমি একটু দেখাতে চাই। আমরা এরকম ভাবে এই জিনিসটার কথা বলতে পারি, 1² + 2² + 3² এমন করতে করতে n² পর্যন্ত। এটার আমরা মান জানি, n * n + 1 * 2n + 1/6। এই জিনিসটাকে একটু ক্যালকুলেশন করলে কেমন ফর্ম আসে একটু ভালো করে খেয়াল করি আমরা। এটাকে লেখা যায় n * n + 1 * n + 1 n - 1 + n + 2/6। যদি একটু ক্যালকুলেশন করি আমরা দেখতে পারবো n * n + 1 * n + 2/6। 6 মানে আসলে ফ্যাক্টরিয়াল 3। সো এই পার্টটাকে আসলে লেখা যায় n + 1 c3 প্লাস এটাকে লেখা যায় n + 2 c3। কেন 1² থেকে শুরু করে n² পর্যন্ত সবগুলোর যোগফল n + 1 c3 আর n + 2 c3 এর যোগফল হবে? এটা নিয়ে আমি ভাবার চেষ্টা করেছিলাম এবং সেই চেষ্টার ফসলটা তোমাদেরকে শিখিয়ে দেওয়া যেতে পারে। আমি চিন্তা করলাম যে এটার ফিজিক্যালি ব্যাখ্যা কেমন হতে পারে। এটা ব্যাখ্যা হতে পারে এমন যে, ওকে ধরো আমার কাছে একটা গ্রিড আছে, 2 3 4 5, 1 2 3 4 5, এমন করে 5/5 ফোঁটা দেওয়া আছে ছোট ছোট সমান দূরত্বে। এগুলো দূরত্ব সবগুলো সমান। তো এখান থেকে কতগুলো মোট বর্গক্ষেত্র আঁকা সম্ভব আমি সেই জিনিসটা দেখতে চাই।
এমন করে দাগ দেওয়া আছে, এখানে মোট কতগুলো বর্গক্ষেত্র আছে আমি সেটা বের করতে চাই। কতগুলো বর্গক্ষেত্র আছে আমি যদি বলি যে এখানে মোট 5টা ফোঁটা আছে, তখন আমি দেখব যে ছোট ছোট বর্গক্ষেত্র আছে আসলে একই লাইন বরাবর 4টা, 1 2 3 4। মোট কতগুলো বর্গক্ষেত্র এখানে আছে? ছোট ছোট বর্গক্ষেত্র আছে মোট 16টা আসলে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 মোট 16টা আছে ছোট ছোট বর্গক্ষেত্র। কিন্তু শুধুমাত্র ছোট ছোট বর্গক্ষেত্রই নাই, আরো অনেক রকম বর্গক্ষেত্র এখানে আছে। কি রকম? এটা একটা বর্গক্ষেত্র, আবার এটা কিন্তু আরেকটা বর্গক্ষেত্র, এটাও আরেকটা বর্গক্ষেত্র, এমন করে আরো বর্গক্ষেত্র রয়েছে। তাহলে ছোট ছোট বর্গক্ষেত্র যেগুলা, সেগুলো কতগুলো করে আছে? সেগুলো আছে টোটাল 4 * 4, 1 2 3 4, এদিক বরাবর 4টা। এই 2/2 আকারের বর্গক্ষেত্র কতগুলো আছে? একটা, দুইটা, তিনটা। এই লাইন বরাবর 3টা, ভার্টিক্যালি হবে 3টা, দ্যাট মিন্স 3 * 3। তেমন ভাবে 3/3 আকারের বর্গক্ষেত্র কতগুলো আছে? একটা, দুইটা, হরাইজন্টালি 2টা, একইভাবে ভার্টিক্যালি 2টা হবে, তাহলে মোট হবে 2 × 2 4টা। এবং একদম বড় 4/4 এটা আছে একটা। তার মানে কি এখানে মোট বর্গক্ষেত্রের সংখ্যা হচ্ছে 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার। এটি হচ্ছে এই জায়গায় টোটাল কতগুলো বর্গক্ষেত্র আছে সেটা সংখ্যা। এখন যদি 4 কে আমরা n চিন্তা করি, 4 যদি n হয় তার মানে কি যদি n = 4 এর জন্য আমরা চিন্তা করি, তখন আমরা এই কেসটা আসলে দেখতে পাচ্ছি। তখন এখানে ছোট ছোট ফোঁটা আছে কতগুলো? আসলে ফোঁটা একটা বেশি আছে, 4টা। যদি এখানে ঘর থাকে তাহলে এখানে ছোট ছোট ডট থাকবে আসলে 5টা। যতগুলো ঘর থাকবে তার চেয়ে একটা বেশি, অর্থাৎ n + 1টা এখানে ডট আছে, n + 1টা ডট আছে। এইবার আমরা খেয়াল করি এই ডটগুলোকে ব্যবহার করে আমরা এখন দেখাবো যে এই জায়গায় মোট বর্গক্ষেত্রের সংখ্যা আসলে n + 1c3 + n + 2c3। আমরা অলরেডি দেখেছি যে এখানে যতগুলো বর্গক্ষেত্রের সংখ্যা আছে সেটা এই বাম পক্ষ অর্থাৎ 1 স্কয়ার + 2 স্কয়ার এমন করে n স্কয়ারের সমান। আমরা এটাই এতক্ষণ ধরে প্রমাণ করার চেষ্টা করেছি যে বাম পক্ষটা আসলে এখানে বোঝাচ্ছে এখানে মোট কতগুলো বর্গক্ষেত্র আছে। আমি এখন ডান পক্ষটা দেখাতে চাই যে হ্যাঁ এই জিনিসটাকে কম্বিনেশন দিয়ে বের করা সম্ভব। তার জন্য আমি যেটা করতাম, আমি প্রথমেই এই কর্ণের ঠিক নিচ বরাবর একটা দাগ টেনে একটা পার্টিশন করে ফেললাম। এর উপরে কিছু পয়েন্ট আছে, নিচে কিছু পয়েন্ট আছে। এবার আমরা ভালো করে লক্ষ্য করি, খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার হচ্ছে এই জায়গায় আমরা এই যে দাগ বরাবর এগুলো এক একটা কর্ণ যদি চিন্তা করতে পারি, আমরা এই কর্ণে টোটাল পয়েন্ট আছে 2টা, এই কর্ণ বরাবর 3টা, 1 2 3, এই কর্ণ বরাবর 1 2 3 4টা, এই বরাবর 1 2 3 4 5টা। এরকম কোণাকুণি পয়েন্টগুলো থেকে আমরা যদি জাস্ট 2টা পয়েন্ট নিতে পারি যে কোনো কোণা থেকে, এই কোণা বরাবর যে কোনো 2টা পয়েন্ট যদি নেই, তাহলে সেটা এক্স্যাক্টলি একটা বর্গক্ষেত্র মিল করে। কি রকম? আমি যদি এই পয়েন্ট আর এই পয়েন্ট নিই, এটা এমন একটা বর্গক্ষেত্রের কর্ণ যে বর্গক্ষেত্রটা হচ্ছে এটা। আমি যদি এই পয়েন্ট চুজ করি, আমি খেয়াল করছি এই দুটো লাগিয়ে দিলাম, এটা কার কর্ণ? এই বর্গক্ষেত্রটা। অর্থাৎ আমরা যে কোনো 2টা পয়েন্ট নিলে সেটা এক্স্যাক্টলি একটা বর্গক্ষেত্র রিপ্রেজেন্ট করছে। এই কর্ণ বরাবর যে কোনো 2টা পয়েন্ট একটা বর্গক্ষেত্র রিপ্রেজেন্ট করে। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা আইডিয়া। আগে যখন আমরা এটা বুঝে গেলাম, তার মানে এখন আমাদের টার্গেট হচ্ছে এই কর্ণ বরাবর কতভাবে 2টা করে পয়েন্ট সিলেক্ট করা যায় সেই জিনিসটা আমরা এখন দেখতে চাই। তার জন্য আমরা অলরেডি এখন জানি যে এই বরাবর মোট n + 1 সংখ্যক বিন্দু আছে। সো এখানে যখন n + 1 আছে, এখানে আছে আসলে n সংখ্যক, এই পাশটায় n 4টা আছে, 4 মানে হচ্ছে n সংখ্যক, এই পাশে 5 মানে হচ্ছে n + 1 সংখ্যক। আচ্ছা, এবারে খেয়াল করি এই যে পয়েন্টগুলো আছে, আমি এই পয়েন্টের উপর দিয়ে একটা এক্সট্রা ঘর বানালাম, আমি কিছু স্টার নিলাম, প্রত্যেকটা পয়েন্টের উপরে নিলাম এবং একটা এক্সট্রা নিলাম, অর্থাৎ পুরো জিনিসটাকে একটু এক্সপ্যান্ড করার চেষ্টা করলাম। তাহলে আগে পয়েন্ট ছিল n + 1টা এই বরাবর, এখন স্টার কতগুলো হবে? তার চেয়ে একটা বেশি, তার মানে n + 2টা স্টার। এতগুলো পয়েন্ট, তার মানে স্টার কতগুলো হবে? n + 2টা স্টার এই বরাবর। আর এদিকে স্টার হবে n + 1টা, কারণ এই পাশে একটা কম আছে, যেহেতু আমি এই যে পার্টিশন করেছি তার ওই পাশে একটা করেছে, সুতরাং একই পার্টিশনের দুই পাশে যদি আলাদা করে নেওয়া যাবে না। এবার আমরা খেয়াল করি এখানে টোটাল n + 2টা স্টার আছে,
আমি এখন বলতে চাই n+2টা স্টার থেকে 3টা স্টার যদি আমি চুজ করতে পারি, সেই 3টা স্টার দিয়ে আমি এই কোণা বরাবর যে কোনো 2টা পয়েন্টকে চুজ করতে পারি। আবার বলছি আমি এই n+2টা স্টার থেকে যতভাবে 3টা স্টারকে সিলেক্ট করা যায় ততভাবে এই কোণাগুলো থেকে 2টা পয়েন্টকে সিলেক্ট করা যায়। কেমন? আমি ধরে বললাম এটা এটা আর এটা, এই 3টা স্টারকে আমি নিলাম। এই 3টা স্টারকে নিলে এর ভেতরে কোণাকুনি বরাবর আমি 2টা পয়েন্টকে কিভাবে সিলেক্ট করব সেটা বলি। আমার আইডিয়া হচ্ছে একদম বাইরে একদম ডান পাশে যে স্টারটা থাকবে তার একটাই মাত্র কাজ, ডান পাশের স্টারটার কাজ হচ্ছে সে নির্দেশ করবে যে কোন কর্ণ বরাবর যাব আমি। সো এই স্টারটা কি করলো, বললো যে ওকে এই কর্ণ সিলেক্টেড, এর কাজ হচ্ছে এই কর্ণ সে সিলেক্ট করে দিল। এবং ওই দুজনের কাজ হচ্ছে এই কর্ণ বরাবর কোন 2টা পয়েন্টকে সিলেক্ট করবে সেটা ঠিক করে দেওয়া। এর কাজ হচ্ছে এই পয়েন্টকে নেবে, ওর কাজ হচ্ছে এই পয়েন্টকে নেবে। দেখো এই কর্ণ বরাবরই দেখো 2টা পয়েন্ট কিন্তু আমি সিলেক্ট করে ফেলতে পারলাম। আর আবার আমি বোঝানোর চেষ্টা করি, যদি আমার কাছে এই 3টা স্টার যদি আমি অন্য 3টা স্টার চুজ করতাম, কি রকম? ধরো এই স্টার আর এই স্টার, তাহলে ওর প্রথম কাজ হতো ও ফার্স্ট একটা কর্ণ সিলেক্ট করে দিত, বললো ওকে আমি এই কর্ণটাকে সিলেক্ট করলাম, ওর বরাবর কর্ণটাকে সিলেক্ট করলো। আর এরা দুজন যেটা করতো এই কর্ণটার উপরে ওর বরাবর যে 2টা পয়েন্ট আছে তাদেরকে সিলেক্ট করতো, ও এসে এটাকে সিলেক্ট করলো। তার মানে চিন্তা করো যে এখানকার n+2টা স্টার থেকে যতভাবে 3টা স্টার চুজ করা যায় ততভাবে এই কর্ণগুলো থেকে 2টা করে পয়েন্ট সিলেক্ট করা যায়। এবং 2টা করে পয়েন্ট সিলেক্ট করা মানেই হচ্ছে একটা করে বর্গক্ষেত্র সিলেক্ট করা। তার মানে এইখান থেকে টোটাল বর্গক্ষেত্র, এই পাশ থেকে এই দাগের এই পাশ থেকে টোটাল বর্গক্ষেত্র পাওয়া সম্ভব n+2 c3টা। এখন আমরা চিন্তা করি জাস্ট এই পাশে, ওইদিকে n+2টা স্টার ছিল, এখানে স্টার ছিল n+1টা। সো আমি ঠিক একই ভাবে এটার জন্য ডিফাইন করে ফেলি এখন যে এখানে ঠিক উপরে যে থাকবে সে ডিফাইন করবে কোন কর্ণ বরাবর যাব, এবং বাদ বাকি যে 2টা স্টার আছে তারা এই কর্ণ বরাবর 2টা পয়েন্টকে সিলেক্ট করবে। সুতরাং এখানেও আমি n+1টা থেকে 3টা করে যদি আমি স্টার চুজ করি তখন কর্ণ বরাবর 2টা করে পয়েন্ট চুজ করা হয়। আর কর্ণ বরাবর 2টা পয়েন্ট চুজ করা মানে একটা করে বর্গক্ষেত্র চুজ করা। এই হচ্ছে আমার বাইসেকশন। ওকে, ধন্যবাদ। আমরা অনেকেই ম্যাট্রিক্স এবং নির্ণায়ক চিনি, অনেকদিন আগে থেকে এই জিনিসটা জানি, কিন্তু অনেকেই জানি না যে কেন এই জিনিসটাকে নির্ণায়ক বলা হয়। এখন নির্ণায়ক শব্দটাকে আগে আমরা বাংলায় ভাঙার চেষ্টা করি যে নির্ণায়ক শব্দটার অর্থ কি আসলে। নির্ণায়ক মানে হচ্ছে যে নির্ণয় করে। ইংরেজিতে যে শব্দটা আছে সেটার অর্থটাও একেবারেই সেম, ডিটারমিনেন্ট মানে হু ডিটারমাইন্স। তার অর্থ নির্ণায়ক কিছু একটা নির্ণয় করে। নির্ণায়ক কি নির্ণয় করে এই জিনিসটা আমি একটু জানতে চাই। নির্ণায়কের আসলে কেন এটাকে এত নাম রেখে এটাকে নির্ণায়ক বলা হলো, কেন সেটা নির্ণায়ক, সেটা কি নির্ণয় করে আমরা এটা দেখতে চাই। তবে নির্ণায়ক বুঝতে হলে অবশ্যই আগে জানা দরকার ম্যাট্রিক্স। ইনফ্যাক্ট নির্ণায়ক ম্যাট্রিক্সেরই একটা প্রপার্টি। আগে আমরা একটু খেয়াল করি, আমরা বর্গ ম্যাট্রিক্স চিনি, যে বর্গ ম্যাট্রিক্স হলো সেই ম্যাট্রিক্স যাদের রো এবং কলাম সংখ্যা সমান। যেমন এটা একটা বর্গ ম্যাট্রিক্স 2 3 4 5, এটা 2x2 আকারের ম্যাট্রিক্স যার রো আছে 2টি, কলাম আছে 2টি। তো এই যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটা আমরা প্রথমে যেটা জানতে চাই সেটা হচ্ছে এই ম্যাট্রিক্সটার ইনভার্স ম্যাট্রিক্স কি এবং ইনভার্স ম্যাট্রিক্সটা কিভাবে পাওয়া যায়। তাহলে ইনভার্স ম্যাট্রিক্স এই জিনিসটা একটু দেখার চেষ্টা করা যাক। ইনভার্স এই আইডিয়াটাই আগে আমাদের ভালোমতো জানা দরকার যে ইনভার্সের আইডিয়াটা আসলে কেমন। ইনভার্স মানে হচ্ছে বিপরীতক। কি ধরনের বিপরীতক? বিপরীতক বুঝতে হলে আগে যেটা জানতে হবে সেটা হচ্ছে অভেদক বা আইডেন্টিটি। তাহলে আমাদের টার্গেটটা আমি বলে ফেলি আরেকবার, আমরা বিপরীতক বা ইনভার্স জিনিসটা জানতে চাই, এবং ইনভার্স জিনিসটা জানতে হলে আগে আমাদের জানা দরকার অভেদক বা আইডেন্টিটি। আইডেন্টিটি হলো সেই জিনিস যাকে দিয়ে অপারেট করলে কোনো চেঞ্জ হয় না। আবার বলছি আমি, আইডেন্টিটি হলো সেই জিনিস যাকে দিয়ে অপারেট করলে কোনো চেঞ্জ হয় না। কিসের চেঞ্জ হয় না? অপারেশনের চেঞ্জ হয় না। কি রকম? আমরা যদি বলি যে ওকে একটা সংখ্যা আছে a, এই এর সাথে যোগের ক্ষেত্রে কত যোগ করলে এই এর কোনো চেঞ্জ হবে না, এই থেকে যাবে, সেটা হচ্ছে 0। আমি জানি যে কোনো সংখ্যার সাথে যদি 0 কে দিয়ে যোগ করা যায় তাহলে সে কি হয়ে যায়, ওই সংখ্যায় থাকে, কোনো চেঞ্জ আসে না। তার মানে যোগ অপারেশনের ক্ষেত্রে, যোগের ক্ষেত্রে 0 হচ্ছে সেই আইডেন্টিটি যাকে দিয়ে অপারেট করলে কোনো চেঞ্জ হয় না। তাহলে আমরা যদি গুণের কথা চিন্তা করি, গুণের ক্ষেত্রে এর সাথে কত দিয়ে গুণ করলে এই থেকে যাবে, সেটা হচ্ছে 1। আমরা 1 দিয়ে যদি এর সাথে গুণ করি তাহলে পাওয়া যাবে আবার এই, অর্থাৎ গুণের ক্ষেত্রে 1 হচ্ছে আইডেন্টিটি। তো এখন আমরা ম্যাট্রিক্সের ক্ষেত্রে আইডেন্টিটি দেখতে চাই। ম্যাট্রিক্সের ক্ষেত্রে আইডেন্টিটি বা অভেদক জিনিসটা কি?
অভেদক হচ্ছে আবার সেই জিনিস যাকে দিয়ে কোনো ম্যাট্রিক্সকে গুণ করলে সেই ম্যাট্রিক্সের কোনো চেঞ্জ হয় না। কিরকম? আমরা একটা সিম্পল ম্যাট্রিক্স নিলাম 2 3 4 5, এই ম্যাট্রিক্সের সাথে কিছু একটা আমরা গুণ করব যেন শেষ পর্যন্ত আমাদের এই 2 3 4 5 এ আবার আমরা পেতে পারি। তো সেই জিনিসটা কি, সেটাই হবে এই ম্যাট্রিক্সটা, ইনফ্যাক্ট এই জায়গাটা আইডেন্টিটি। এবং আমরা দেখি যে সেই আইডেন্টিটিটা হচ্ছে 1 0 0 1। ভালো করে দেখা যাবে যে যদি আমরা গুণ করি তাহলে 2 1 এ 2 আর 3 আর 0 0, দ্যাট মিন্স আমরা এখানে 2 পাবো। তারপরে এখানে 2 এর সাথে 0 গুণ হবে, 3 এর সাথে 1 গুণ হবে, 3ই থাকবে, এখানে তেমন 4, এখানে তেমন 5ই থাকবে। অর্থাৎ এই দুটো গুণ করলে কোনো চেঞ্জ হচ্ছে না। তার মানে 1 0 0 1 এই জিনিসটা হচ্ছে এই ম্যাট্রিক্সটার আইডেন্টিটি। আমরা অনেকেই হয়তো জানি যে এটাকে আইডেন্টিটি ম্যাট্রিক্স বলে, বাট কেন বলে সেই জিনিসটা আরেকটা একটু দেখে নিই। আচ্ছা, আইডেন্টিটি যখন আমাদের জানা হয়ে গেছে তখন আমরা দেখতে চাই যে বিপরীতক জিনিসটা কি। বিপরীতক হচ্ছে সেই জিনিস যার সাথে কাউকে অপারেট করলে আইডেন্টিটি পাওয়া যায়। আবার বলছি আমি, ইনভার্স হচ্ছে সেই জিনিস যার সাথে কাউকে অপারেট করলে আইডেন্টিটি পাওয়া যায়। মানে কি? এ এর সাথে কত যোগ করলে যোগের আইডেন্টিটি অর্থাৎ 0 পাওয়া যায়। আবার বলছি আমি, এর সাথে কত যোগ করলে যোগের আইডেন্টিটি অর্থাৎ 0 পাওয়া যাবে, সেটা হচ্ছে -a। আমরা তখন বলি যে -a হচ্ছে a এর যোগের জন্য বিপরীতক। আমরা এর সাথে কত গুণ করলে গুণের আইডেন্টিটি 1 পাবো, তখন আমরা দেখি যে সেই সংখ্যা হচ্ছে a ইনভার্স বা 1/a। 1/a হচ্ছে সেই সংখ্যা যে সংখ্যার সাথে a কে দিয়ে গুণ করলে যোগের বিপরীতক অর্থাৎ যোগের আইডেন্টিটি অর্থাৎ 1 পাওয়া যায়। তার মানে 1/a হচ্ছে a এর গুণের জন্য, দুঃখিত, এর গুণের বিপরীতক। তাহলে অলরেডি আমরা বিপরীতক সম্পর্কে একটু আইডিয়া পেলাম যে যার সাথে অপারেট করলে আইডেন্টিটি পাওয়া যায়। সো আমরা যখন ম্যাট্রিক্সের চিন্তা করতে যাচ্ছি তখনও আইডিয়াটা একবারই সেম। এই 2 3 4 5 সেই ম্যাট্রিক্সের সাথে কত দিয়ে গুণ করলে আমি ম্যাট্রিক্সের আইডেন্টিটি অর্থাৎ 1 0 0 1 পাবো। আবার বলছি আমি, এই 2 3 4 5 এর সাথে কত দিয়ে গুণ করলে ম্যাট্রিক্সের আইডেন্টিটি অর্থাৎ 1 0 0 1 পাওয়া যাবে। সেই যে ম্যাট্রিক্সটা, এটাকে আমরা বলবো এই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোনো ম্যাট্রিক্স যদি থাকে, আমি বললাম এটা একটা ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সের সাথে যদি আমি তার ইনভার্স ম্যাট্রিক্স দিয়ে গুণ করি তখন আমি পাবো আসলে আইডেন্টিটি। এটা সবার জন্য সত্যি, যে কোনো একটা অপারেশনের জন্য সত্যি। যে কোনো একটা অপারেশনের ক্ষেত্রে নরমালি একটা সংখ্যা এবং তার সাথে যদি তার বিপরীতককে দিয়ে অপারেট করা যায় তাহলে সেই অপারেশনের জন্য যে আইডেন্টিটি সেটা পাওয়া যাবে। তো এখন তাহলে আমাদের এখন দরকার যে কোন সেই ম্যাট্রিক্স যেটা দিয়ে একে গুণ করলে শেষ পর্যন্ত 1 0 0 1 পাওয়া যায়, আমরা সেই জিনিসটা দেখতে চাই। তো আমরা একটু জেনারেলাইজ করে ফেলি। আমরা এখন ধরা যাক বের করতে যাচ্ছি যে এই a b c d, সাপোজ এই a b c d এই ম্যাট্রিক্সটার ইনভার্স আমরা বের করতে চাই, অর্থাৎ এই a b c d এর সাথে কিছু দিয়ে গুণ করলে 1 0 0 1 পাওয়া যায়। আমাদের টার্গেট হচ্ছে এই a b c d এই ম্যাট্রিক্সটার ইনভার্স ম্যাট্রিক্স কত সেটা আমরা বের করব। আবার বলছি আমি, আমার টার্গেট ABCD এর ইনভার্স ম্যাট্রিক্সটা বের করা। এটা হবে সেই ম্যাট্রিক্স যাকে দিয়ে গুণ করলে 1 0 0 1 পাওয়া যায়। তো আমরা ধরি সেই ইনভার্স ম্যাট্রিক্সটা হচ্ছে, ধরলাম সেই ইনভার্স ম্যাট্রিক্সটা হচ্ছে P Q R S, অর্থাৎ আমরা এখানে নিয়ে নিলাম P Q R S। এখন এই দুটো যদি গুণ করা যায়, গুণ করলে অবশ্যই ডান পক্ষে সমান হতে হবে। তো সেখান থেকে আমরা কি বলতে পারবো, আমরা দেখি একটু গুণ করে যে কি আসে। এটাকে যদি গুণ করা যায় তাহলে আমরা পাবো এরকম একটা জিনিস, AB প্লাস BR, এ পাশে পাওয়া যাবে AQ প্লাস BS, এখানে পাওয়া যাবে CP প্লাস DR এবং এখানে CQ প্লাস DS। এটা ইকুয়াল টু আমরা ডান পক্ষে দেখেছি 1 0 0 1। এখান থেকে আমরা টোটাল 4টা ইকুয়েশন পাচ্ছি। এই AB প্লাস BR এটা হবে 1 এর সমান, AQ প্লাস BS এটা হবে 0 এর সমান, CP প্লাস DR এই জিনিসটা হবে 0 এর সমান এবং CQ প্লাস DS এটা হবে 1 এর সমান। তাহলে আরেকবার আমরা একটু খেয়াল করি, আমরা এখান থেকে দেখার চেষ্টা করি আরেকবার যে AB প্লাস BR এই জিনিসটার মান হবে 1, AQ প্লাস BS এটার মান হবে 0, CP প্লাস DR এটার মান হবে 0 এবং CQ প্লাস DS এটার মান হবে 1। এখন আমরা অলরেডি যে ম্যাট্রিক্সটা জানি সেটা হচ্ছে ABCD ম্যাট্রিক্স, এবং যেটা জানি না সেটা হচ্ছে PQRS ম্যাট্রিক্স। আবার বলছি আমি, যেটা জানি সেটা হচ্ছে ABCD ম্যাট্রিক্স, যেটা জানি না সেটা হচ্ছে PQRS ম্যাট্রিক্স। আমার টার্গেট হচ্ছে
যেটা জানি না, অর্থাৎ সেই পি কিউ আর এস এদেরকে আমাদের জানা ভ্যালু অর্থাৎ এ বি সি ডি এর মাধ্যমে প্রকাশ করা। পি কিউ আর এস কে আমরা এ বি সি ডি দিয়ে প্রকাশ করতে চাই। কিভাবে সেই কাজটা করা যায়? আমরা এখান থেকে ইকুয়েশন সলভ করতে চাই, সলভ করে পি কিউ আর এবং এস এর মান বের করতে চাই। তো আগে আমরা খেয়াল করি যে এখানে জাস্ট ভেরিয়েবল আছে পি এবং আর, এবং এই ইকুয়েশনে ভেরিয়েবল আছে পি এবং আর। এই দুটো থেকে আসলে পি এবং আর এর ভ্যালু বের করে ফেলা যাবে। এবং এই যে দুটো ইকুয়েশন আছে এ কিউ প্লাস বি এস, এখানে কিউ এবং এস ভেরিয়েবল আছে, এখানে ভেরিয়েবল আছে কিউ এবং এস, এই দুটো থেকে আমরা কিউ এবং এস এর মানটা বের করে ফেলতে পারবো। তাহলে আগে আমরা এই 1 2 3 4 নাম্বারিং করে নিই। 1 আর 3 থেকে খেয়াল করি। 1 এবং 3 এর মাঝখানে 1 কে যদি আমরা সি দিয়ে গুণ করি, ওকে, 1 কে সি দিয়ে গুণ করি এবং এই 2 কে যদি এ দিয়ে গুণ করা যায়, করে বিয়োগ দেওয়া যায়, তাহলে আমরা কি পাই দেখি একটু। এটা থাকবে এ সি পি প্লাস বি সি আর ইকুয়াল টু সি। এখানে থাকবে এ সি পি প্লাস এ ডি আর ইকুয়াল টু 0। এবং আমি যদি বাদ দিই, বাদ দিলে যেটা পাওয়া যাবে, বিয়োগ দিলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে এরকম বিসি মাইনাস এডি ইনটু আর। এই অংশ দুইটা কেটে যাবে, এখানে থাকবে সি, অর্থাৎ আর এর ভ্যালু হবে সি বাই বিসি মাইনাস এডি। তাহলে আর এর যে ভ্যালুটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে সি বাই বিসি মাইনাস এডি। ঠিক একই ভাবে আমরা যদি এখন পি এর ভ্যালুটা বের করতে চাই, আমরা দেখব যে পি এর যে মানটা আসবে, এই যে পি এখানে আছে, সেটা কিভাবে বের করা যায়? সেটা বের করতে গেলে আমরা গুণ দেব 1 কে ডি দিয়ে গুণ দেই, মাইনাস 2 কে বি দিয়ে গুণ দেই, তাহলে যেটা পাওয়া যাবে এখান থেকে পাওয়া যাবে এ ডি পি মাইনাস বি সি পি ইকুয়াল টু, এখানে থাকবে ডি, দ্যাট মিন্স পি সমান সমান হবে ডি বাই এডি মাইনাস বিসি। বা এটাকে আমি লিখতে পারি, আচ্ছা এটা এডি ডি বাই এডি মাইনাস বিসি। তো এখন এই জিনিসগুলো শেষ পর্যন্ত পাওয়া যাবে, সেগুলোর চেহারাটা আসলে এমন হবে, এই ইকুয়েশনগুলো সলভ করলে আমরা সবগুলো পাবো। আমি সেই মানগুলো এখন একবার লিখে ফেলছি। আসলে আমরা চারটা ভ্যালু পাবো, সেই চারটা ভ্যালু দ্বারা আমি এরকম পি কিউ আর এস, এই পি এর মান হবে ডি বাই এডি মাইনাস বিসি, এস এর ভ্যালু দাঁড়াবে এ বাই এডি মাইনাস বিসি। এই কিউ এর মানটা যেটা দাঁড়াবে, দেখা যাক এখান থেকে একটু চেঞ্জ করে নিলে, সি কে আমি যদি নেগেটিভ করে নিই, এখানে আমি বলতে পারি উপরে মাইনাস সি বাই এডি মাইনাস বিসি, দ্যাট মিন্স এটা আসবে মাইনাস, এটা আর, দুঃখিত, আর হচ্ছে মাইনাস সি বাই এডি মাইনাস বিসি, এবং এটা আসবে মাইনাস বি বাই এডি মাইনাস বিসি। আমরা সলভ করলে যে চারটা ইকুয়েশন পেয়েছি সেগুলো সলভ করলে এটা পেয়ে যাবো। তো এখন আমরা এইভাবে দেখতে থাকলে আসলে মাথার মধ্যে কিছুই আসবে না, এটা কিছু আমাদের কাছে মিন করে না। তো আমরা আরেকবার একটু খেয়াল করি যে তাহলে যে জিনিসটা পেলাম, এবার খুব দ্রুত একটু দেখার চেষ্টা করি। তার মানে এ বি সি ডি এর ইনভার্স ম্যাট্রিক্স যেটা, সেটা কেমন আসলে? এর ইনভার্স ম্যাট্রিক্স হবে, এ বি সি ডি এর ইনভার্স ম্যাট্রিক্স হবে এইরকম পি কিউ আর এস। পি মানে হচ্ছে এডি মাইনাস বিসি, এখানে এইখানে থাকবে কিউ, এ এডি মাইনাস বিসি, বা এটাকে আমরা যদি বাইরে 1 বাই এডি মাইনাস বিসি এই অংশটুকু যদি কমন নিয়ে নিই, তাহলে থাকবে ডি মাইনাস বি মাইনাস সি এ। খুব ভালো করে এবার খেয়াল করা যায়, অনেকক্ষণ ধরে আমরা অনেক কিছু ক্যালকুলেশন করেছি, এতক্ষণ ধরে আমাদের মাথার মধ্যে যা কিছু ঢোকেনি সেটা এবার একটু ভালো করে দেখলে অনেক কিছু দেখা যাবে যে আসলে ইনভার্স ম্যাট্রিক্সটা কেমন দাঁড়াচ্ছে। ভালো করে আমরা একটু খেয়াল করি, ভালো করে লক্ষ্য করি। বাইরে দাঁড়িয়েছে 1 বাই এডি মাইনাস বিসি, 1 বাই এডি মাইনাস বিসি, আর এখানে যে অংশটুকু আছে সেটা কি রকম? এখানে ছিল এ আর এখানে ছিল ডি, এখানে এ আর এখানে ডি। আমরা এই জায়গায় খেয়াল করি, এখানে কি হয়েছে, জাস্ট উল্টে গেছে। ওখানে ডি আর এ ছিল, এ এখানে আগে এ তারপর ডি ছিল, এখানে ডি আর এ হয়েছে। আর এই জায়গাটা কেমন,
বি আর সি ছিল, আর এখানে কি হয়েছে জাস্ট মাইনাস বি মাইনাস সি, অর্থাৎ এই বরাবর যেটা হবে নিজেরা উল্টে যাবে, আর এই বরাবর এই যে কর্ণ বরাবর এই কর্ণ বরাবর কি হবে দুইটার আগে একটা মাইনাস চিহ্ন চলে আসবে বা চিহ্নটা বদলে যাবে। তো এখন এইটাই তো আমাদের নরমালি ইনভার্স। এইবার আমার প্রশ্ন হচ্ছে ইনভার্স তো আমরা করলাম, এই ইনভার্সটা করে আমাদের লাভটা কি? আমরা কেন খামাখা এই ধরনের ইনভার্স করছি? এরকম একটা ইনভার্স করে কি আমার কাজটা হবে? আচ্ছা ওকে, এটা বুঝতে গেলে তাহলে আমরা ছোট্ট করে একটা উদাহরণ দেখার চেষ্টা করি। আমাদের ইনভার্সটা কিন্তু মাথার মধ্যে রয়ে যাচ্ছে, এটা হচ্ছে ইনভার্স। এবার আমরা ছোট্ট একটা উদাহরণ দেখবো যে ইনভার্সটা আসলেই কাজের, এবং তারপরে আমরা বলবো ডিটারমিনেন্ট আসলে কোথা থেকে আসলো। এবার আমরা জাস্ট একটা উদাহরণ দেখার চেষ্টা করি। ধরা যাক আমাদের কাছে একটা ইকুয়েশন আছে 2x + 5y এটা ইকুয়াল টু হয়তো 8, আর 4x + 5y এটা ইকুয়াল টু হয়তো 14। আমাদেরকে বললো যে এটাকে সলভ করলে কি আসবে। তো ভালো করে আগে লক্ষ্য করি যে এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি 2 3 4 5, তার সঙ্গে এখানে x এখানে y, এটা 8 14, 2 এর সাথে x গুণ হবে প্লাস 3 এর সাথে y, এই হচ্ছে 2x + 3y, আর এই বরাবর আমরা পাচ্ছি 8, 4x + 5y = 14। সো এই পুরো জিনিসটাকে এইভাবে ম্যাট্রিক্স দিয়ে লেখা যায়। এখান থেকে আইডিয়াটা আসলে এমন যে আমরা যদি এখন দুই পাশে এটার ইনভার্স গুণ করে দিই, 2 3 4 5 এর ইনভার্সটা আমরা যদি দুই পাশে গুণ করে দিই, এই পাশে তখন দাঁড়াবে 2 3 4 5 এর ইনভার্স, আর তার সঙ্গে 8 14, 2 3 4 5 এর ইনভার্স এবং সেই সঙ্গে 8 14। তাহলে এই যে দুটো জিনিস এটা মিলে কি হয়ে যাবে? আইডেন্টিটি হয়ে যাবে। আমরা জানি ইনভার্সের সাথে নরমাল অপারেশন করলে আইডেন্টিটি হয়ে যায়, আর আইডেন্টিটির সাথে যদি x y কে গুণ করা যায় শেষ পর্যন্ত একই জিনিসই থাকে। আইডেন্টিটি হলো সেই জিনিস যার সাথে কোনো ম্যাট্রিক্সকে গুণ করলে ওই ম্যাট্রিক্সের কোনো চেঞ্জ হয় না। তার মানে এই দুটো করলে আইডেন্টিটি আসবে, আইডেন্টিটির সাথে x y দিয়ে গুণ করলে শেষ পর্যন্ত x y থাকবে। আর ডান দিকে পাওয়া যাবে 2 3 4 5 এর ইনভার্স এবং সেই সঙ্গে 8 14। এখন আমরা এটার ইনভার্স কত হবে সেটা এখান থেকে দেখার চেষ্টা করি। a b c d এই টাইপের ম্যাট্রিক্সের ইনভার্স কি হয়? বাইরে আসবে 1/ad - bc, তাহলে এখানে 1/ad - bc মানে কি ad - bc 1/ad - bc, এবং এই দুই বরাবর কি হবে মান দুইটা চেঞ্জ হয়ে যাবে 5 2, আর এই বরাবর হবে -3 -4, তার সঙ্গে আমি গুণ করলাম 8 14 কে। ওকে, আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে প্রায় পৌঁছে গেছি। এবার একটু দেখা যাক 5 × 40 আর -42, তাহলে এখানে থাকবে -2, আর এখানে হচ্ছে -4 × 32 প্লাস 28, তারপরে -4, -1/2 দিয়ে যদি ভাগ করা যায় এটা মান পাওয়া যাবে 1 2। দ্যাট মিন্স x এর মান হচ্ছে 1, y এর মান হচ্ছে 2। আমরা কিন্তু সমাধান করে ফেলেছি। তার মানে আমরা এতটুকু অন্তত বুঝলাম যে ইনভার্সের একটা কাজ আছে। এটা ক্লিয়ার যে ওকে আমরা ইনভার্সের একটা কাজ দেখতে পাচ্ছি। ইনভার্স অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার। ইনফ্যাক্ট আসলে ইনভার্স খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা যখন এরকম ইকুয়েশন আমরা সলভ করি, আমরা সলভ করার সময় সাধারণত ম্যাট্রিক্সের নিয়মে সলভ করি না, কিন্তু যখনই কোনো ক্যালকুলেটর কিংবা আমাদের যে বড় বড় কম্পিউটার যখন সলভ করে তারা সবসময় এই পদ্ধতিতে সলভ করে থাকে। তারা এই ম্যাট্রিক্সের মতো চিন্তা করে এভাবে সলভ করে থাকে। সারা পৃথিবীতে সবচেয়ে ম্যাথমেটিক্সের যে সুপার সফটওয়্যারটা সেটা নাম হচ্ছে ম্যাথল্যাব, এবং ম্যাথল্যাবের ফুল মিনিংস হচ্ছে ম্যাট্রিক্স ল্যাবরেটরি। ম্যাটল্যাব পৃথিবীর যত ম্যাট্রিক্স অপারেশন আছে সমস্ত কিছু এসে ম্যাট্রিক্স দিয়ে চিন্তা করে এবং শেষ পর্যন্ত ম্যাট্রিক্স দিয়ে এসে সবকিছু সলভ করে ফেলতে পারে। তার মানে তার কাছে এই জিনিসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং সেই অবস্থায় এইবার আমরা একটু খেয়াল করি যে আমরা বুঝলাম যে ইনভার্সটা ইম্পর্টেন্ট। এখন কথা হচ্ছে ইনভার্স কখন করা যাবে কিংবা ইনভার্স কখন করা যাবে না। আমরা জাস্ট এই জায়গা থেকে খেয়াল করি যে কখন এই ম্যাট্রিক্সটা ইনভার্স করা যাবে না। আমরা লক্ষ্য করি যদি কখনো এই ad - bc এই জিনিসটার ভ্যালু কখনো 0 হয়ে যায় তখন 1/0 হয়ে যাবে, আনডিফাইন্ড, এই অংশটুকু অসংখ্যায়িত হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমরা এই ম্যাট্রিক্সটা আর ইনভার্স বের করতে পারবো না। অর্থাৎ এই ম্যাট্রিক্সের ইনভার্স বের করা যাবে কি যাবে না সেটা ডিপেন্ড করে ad - bc এর উপরে। সে যদি 0 হয় তাহলে কখনোই এই ম্যাট্রিক্সটার ইনভার্স বের করা যাবে না। এবং এই যে অংশটুকু সে নির্ণয় করছে যে এই ম্যাট্রিক্সটা ইনভার্স করা যাবে কি যাবে না, এই কারণে এই ad - bc এই পার্টটাকে বলা হয় এই ম্যাট্রিক্সের নির্ণায়ক। ad - bc এই অংশটাকে বলা হয় এই ম্যাট্রিক্সটার নির্ণায়ক, এবং এটাকে আমরা এক্সপ্রেস করি এইভাবে a b c d। এবং আমরা লক্ষ্য করি অনেকে আমরা জানি যে এটা নির্ণায়কের মান কত। আমরা বলি এই পাশে বরাবর গুণ হবে ad, তারপর মাইনাস হবে এই বরাবর -bc। ইনফ্যাক্ট এটাই হচ্ছে নির্ণায়কের মেইন ব্যাখ্যা, যে নির্ণায়ক কি নির্ণয় করে? সে নির্ণয় করে একটা ম্যাট্রিক্স ইনভার্টিবল কিনা, একটা ম্যাট্রিক্সকে ইনভার্ট করা যায় কি যায় না। যদি নির্ণায়ক শূন্য হয় তাহলে ম্যাট্রিক্সকে কখনো ইনভার্ট করা যায় না।